যে এখন পুরো জিনিসটা হয়ে গেছে একটা সার্কেল ভাইরালের একটা ট্রেন্ড চলছে ভাইরালের ঠিক আছে খুব বাজে ভাব ঠিক আছে এখন হচ্ছে ভাইরালের লাইলা মামুন যুগ এটাই গালি দিচ্ছে অবাক লাগে যে তোমরাই বানাইছো বা তোমরাই গালি দাও তোমরাই ওর ভিডিও দেখো তোমরাই ওকে লাইক দিতেছো তোমরা ওকে লাভ রিঅ্যাক্ট দিতেছো তোমরা ওকে কমেন্ট দিতেছো আবার তোমরা গালি দাও এদেরকে আমি চিনিও না সত্যি কথা এখন যেহেতু ইনফ্লুয়েন্সার ট্রেন্ড আমি কিন্তু অনেক ইনফ্লুয়েন্সারকে চিনি না আজকে আমার স্টুডিওতে ফেস কার্ডে যে মানুষটি আড্ডা দিতে এসেছে আমার ছোট্টবেলার বন্ধু এবং বাংলাদেশে এখন ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাশন ডিরেক্টর কোরিওগ্রাফারও বলতে পারি যে ইন্টারন্যাশনাল লেভেলেও অনেক কাজ করছে এবং আই এম সো প্রাউড অফ হিম সো আজকে আমার সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছে আশিকুর রহমান পনি আমি ওকে পনি নামে চিনি আশিকুর রহমানটা অনেক বড় হয়ে যায় আমরা আজকে আনফিল্টার আড্ডা দিব ঠিক আছে কজ ছোটবেলায় তো অনেক ঘুরতাম হ্যাঁ 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 করে হাহাহি করতাম কিন্তু কাজের ব্যস্ততার কারণে তোর সাথে আমার দেখা হয় না একদমই দেখা হয় না এবং স্টিল আই রিমেম্বার তুই জানিস কিনা যে আমাদের অনেক মানে ওই ছোট টাইমে আমাদের অনেক ছবি আছে হ্যাং আউট এই ছবিগুলো আমাদের এখানে প্রিন্ট করা আছে তখন তো আর ডিজিটাল কিছু ছিল না তখন আমরা কি করতাম রিল ক্যামেরা দিয়ে রিলে প্রিন্ট করতাম তো স্টিল আই রিমেম্বার যে আমরা অনেক পার্টি করেছি একসাথে এনি পিকনিক ছিল একটা ক্যানভাসের মেবি একটা পিকনিক ছিল আমরা লাইক আড্ডা দিতাম অনেক আড্ডা সন্ধ্যা হলে একটা আমি রিয়েলি আমি এটা অনেক মিস করি এখন বিকজ এখন আমাদের মানে এখন মিডিয়া হয়তো বা মার্কেটটা আমাদের অনেক বড় হয়েছে অনেক লোকজন এখানে কাজ করে কিন্তু না ভালোবাসা ব্যাপারটা বা আন্তরিকতা ব্যাপারটা কিন্তু এখন একদম নাই খুবই কমার্শিয়াল সবাই তো ওই জিনিসটা যখন মানে ওই পুরনো কথাগুলো মনে করি বা পুরনো জিনিসগুলো যখন দেখি মানে আবার মনে হয় কি যে আবার যদি চলে যেতে পারতাম ওই পিরিয়ডে হ্যাঁ তো এখনো মিস করি জিনিসগুলো তোর আর আমার প্রথম মানে ইন্ট্রোডাকশনটা মনে আছে আমার মনে আছে ইন্ট্রোডাকশন তখন তুই নকশার ওয়ান অফ দ্য বেস্ট মডেল এবং তোর বড় বড় ছবি এভরি উইকে দেখতাম বড় বড় ছবি তখন আমি আমার ক্যারিয়ার মানে স্টার্ট করছি আমার তোর ক্যারিয়ার একসাথে হ্যাঁ মানে আমি শুরু করেছিস বাট আমার তোকে কেন জানি হ্যাঁ 2-3 মাস আমার কেন জানি তোকে মনে হতো যে আল্লাহ রিদি মানে মেয়েটা খুব ভালো লাগে আমার মেয়েটা কত সুইট এই সেই তো দেন আমার একটা ফ্রেন্ড সুজন আমাদের ফ্রেন্ডের থ্রুতে একটা পার্টি হলো তো ও বললো যেখানে রিদিও আছে সেই আমি ওয়াও আমি খুব এক্সাইটেড তার আগে সুজন ভাই আমাকে বলছে যে আমার একটা বন্ধু আছে তোমাকে তোরে খুব পছন্দ করে আমি বলি কোন বন্ধু আমি ভাবছি খুব ভালোবাসা আমি ওকে দেখাইতেছিলাম যে আমি এই মডেলটা আমার খুবই ভালো লাগে পরে লাইক মানে ওইখানে দেখা হওয়ার পরে আমি কাল তো বন্ধু হওয়ার যোগ্যতা রাখে আমার তারপরে সে আমরা কি করলাম আমার মনে আছে তোর জন্য ড্রেস বানিয়েছিলাম ব্ল্যাক এন্ড হোয়াইট পার্ট থিমটা ছিল ব্ল্যাক এন্ড হোয়াইট আমি তোর জন্য খুব যত্ন সহকারে মন দিয়ে ড্রেস বানালাম যে আমি তোকে পরাবো হ্যাঁ বেল সহ স্কার্ট সহ ওই সময় তুই তখন কিন্তু সাদা হ্যাঁ এবং ওই সময় কিন্তু তুই ইয়ে থেকে বের হয়েছিলি ওয়াজিডেল থেকে বের হয়েছিলি তাই না তুই জামশেদ নামিরা তখন ওই ব্যাচটা ওয়াজিডেল থেকে বের হয়েছিলি স্টিল আই রিমেম্বার সারিকা ছিল হ্যাঁ সারিকা তখন সারিকা ওইরকম মানে লাইমলাইটটা কিছু হয়নি এখনো ছবিগুলো আমার কাছে আছে কিন্তু সুন্দর ছিল পুতুলের মতন ছিল ছোটখাটো খুব কিউট ছিল একটা মেয়ে কিন্তু স্টিল আই রিমেম্বার স্টিল আই মিস আমার ওই টাইমের আমি আমাদের যে হ্যাং আউট কারণ তখন তো আমরা মানে কাজ সবাই যখন যতটুকু যা কাজ করতাম ঈদ শেষে আমরা বিলবোর্ড দেখতে বেরোতাম যে মার্কেটে কার কত বিলবোর্ড আছে মহাখালী ধানমন্ডি লাইন ধরে বিলবোর্ড আর ম্যাগাজিনস তো মেইন তখন মার্কেটিং এ দুটোই সেক্টর ছিল ম্যাগাজিন আর কিন্তু এখন আমরা তখন ফাস্ট হয়েছি ডিজিটালাইজ হয়েছি কিন্তু আমরা আমাদের যে ওই বিষয়টা না এখন ওই কেন জানি না আমি ফিল পাই না অনেক কমার্শিয়াল হয়ে গেছে জায়গাটা অনেক বেশি কমার্শিয়াল হয়ে গেছে আর তখনকার মডেলগুলি মানে আমি মাঝে মধ্যে মিস করি দেখি পুরোনো ছবিগুলি তখনকার মডেলগুলি যখন একটা স্টেজে ওয়াক করতো একটা গ্রেসফুল ব্যাপার ছিল হ্যাঁ একটা কিন্তু ইয়ে ছিল ওরা না অনেক মানে পাল্লা দিয়ে সবাই হাঁটতো তখন যে কে কার থেকে ভালো হাঁটে একটা কম্পিটিশন ছিল এখনকার মেয়ে বা ছেলেরা হচ্ছে শো করা দরকার করতেছি মানে শর্টকাট তারা করা দরকার করতেছি ঠিক কিনা আমার সাথে তুইও মানে একমত হবি মানে ওই ইচ্ছাটা এখন ওদের ভিতরে না আমি দেখি না মানে একটা যে ভিতরে যেটা র্যাম্পের যে একটা বিষয় থাকে যে রানওয়েতে ওয়াক করতেছে বা একটা শুটে ইয়ে করছে হ্যাঁ ওরা অনেক ট্যালেন্টেড এখনকার মেয়েরা অনেক অ্যাডভান্স অনেক বেশি তাদের ক্যারিয়ারের প্রতি অনেক ফোকাস কি করবে ওটা ওরা জানে যে 2 বছর মডেলিং করব 2 বছর নায়িকা হব ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিট হ্যাঁ এখনকার আমাদের আমি সত্যি আমি খুবই হ্যাপি যে এখন আমাদের যে ফ্যাশন ইন্ডাস্ট্রি বাংলাদেশের অনেক বেশি আপডেটেড মানে নরমালি কলকাতা একটা শো হবে
এরকম আমাকে বললো যে একটা ফ্যাশন শো আছে, আরো 1 বছর আগের কথা। তখন শো হবে, সো এখান থেকে মডেল যাচ্ছে, আমাদের এখান থেকে মডেল নেবে। সো আমাদেরই একটা ডিজাইনার এখানে বলতেছে, বলে কি দিদি ওখানে কোনো মডেলই নাই, বলে বাংলাদেশের, বলে তোরা ওইখানে গেলে, মানে আমি আমার কথা বাদই দিলাম, মানে যারা কাজ করে প্রমিনেন্ট যারা, বলে কি ওরা লুফে নিবে, বলে আমাদের মডেল এত সুন্দর, কলকাতাতে কোনো মডেল নেই। বলে আমার কাছে ভালো লাগছে শুনে, বলতেছে যে মানে সে ওইখান থেকে হয়ে আসছে, বলে এখানকার মডেলরা দিল্লি বা মুম্বাইতে কম্পিট করতে পারবে। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে কি যে আমাদের এখনকার মেয়েরা, এখন তো মেয়েদের হাইটও আসছে, লম্বা লম্বা সুন্দর সুন্দর মেয়েরা আসছে। এবং আমি যখন ইন্ডিয়াতে কাজ করি, তো জানিস আমি অনেক বেশি ইন্ডিয়াতে কাজ করি, তো আমি দেখাই ওদেরকে যে আমার বাংলাদেশি মডেল, ওরা খুবই অ্যাপ্রিসিয়েট করে। ও বাংলাদেশি মডেল মানে ইন্ডিয়ানতে যখন মডেলরা হচ্ছে কি ওরা অনেক টল, বিকজ ওরা হচ্ছে কি বেস, সবাই টল না, আবার কারণ ওটা হচ্ছে কি ওদের স্টেট বেস, যে দিল্লি, পাঞ্জাব, এক একটা স্টেটের এক এক রকম একটা বডি দিয়ে থাকে, তো টল হয়। কিন্তু আমাদের বাঙালি মেয়েদের যে একটা ফিচারটা ডিফারেন্ট, একটা খুব সুইট বিষয়টা না, ওটা ওদের মধ্যে নাই। হ্যাঁ, খুব রাফ, মানে মডেল বাট রাফ, কিন্তু আমাদের মধ্যে যে একটা কিউটনেস ব্যাপার থাকে, মিষ্টি একটা ব্যাপার থাকে, ওটা আবার ওরা পায় না। তো এর জন্য ওরা দিন শেষে দেখা যায় কি যে আমাদের মডেলদের ওরা অ্যাপ্রিশিয়েট করে, অনেক ভালো কাজ করে। আর এখনকার মেয়েরা কিন্তু অনেক ভালো কাজ করে, না ভালো কাজ করতেছে, নিজেদেরকে অনেক গ্রুমিং করে, অনেক গ্রুম আপ করছে। আর এখন ঢাকায় যেগুলো বড় শো হচ্ছে, এরকম খুব সুন্দর করে প্রেজেন্টেশন করছে। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর। বাট ঢাকা ফ্যাশন ডে অনেক জঘন্য ছিল, মানে আমি রিয়েলি সরি, বলি না, আমি বলি তুই শোন, লাইক এত মডেল কাজ করছে। যখন আমাকে ফাইলটা দেয়া হয়েছে স্পন্সরের জন্য, আমি ফাইলটা দেখলাম, দেখার পরে আমি আমার যারা ক্লায়েন্ট, মানে যাদের সাথে আমি কাজ করি, তাদেরকে আমি সাবমিট করে দিছি। ডেফিনেটলি একটা ঢাকা ফ্যাশন ডে ডেফিনেটলি একটা অবশ্যই ভালোই হয়েছে, সব সেলিব্রিটিরা ছিল, মানে সাকিব খান হাঁটছে, এর থেকে বড় কি হইতে পারে। কিন্তু যখন একটা ফাইল জমা দেয়া হয় একটা জায়গায়, তখন কিন্তু লাইক মডেলদের ছবিগুলোই কিন্তু দেয়া হয়। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে কি আমি স্টেজে মডেলগুলোকে প্রমোট করা হয় না। ফ্যাশন, এটা মনে রাখতে হবে, তোর ফ্যাশন কমার্শিয়াল তোকে আলাদা করতে হবে। ফিল্ম বা ড্রামা আর ফ্যাশন কিন্তু এক না, একদমই এক না, দুটা তিনটা সেক্টরই কিন্তু একদমই আলাদা। হ্যাঁ, কারণ তুমি ড্রামাতে যখন তুমি কাজ করতে যাবা, তোমার ড্রামাতে ওখানে কিন্তু ফেসে থেকে অ্যাক্টিংটা অনেক ইম্পর্টেন্ট, ফিল্মটাও কিন্তু কমার্শিয়াল ব্যাপারটা চলে আসে। হ্যাঁ, অ্যাক্টিংটা তো অবশ্যই আছে, কারণ ফিল্মে আবার ক্যাটাগরি আছে, হিরোদের আবার ক্যাটাগরি হয়, অ্যাকশন হিরো, রোমান্টিক হিরো, অ্যান্ড দেন তোমার কি বলে ওটাকে, যে হিরোর যে ম্যাটেরিয়ালস দরকার আমাদের, যে কমার্শিয়াল রিকোয়ারমেন্ট, হ্যাঁ পটেনশিয়াল ব্যাপারটা ওটা লাগে, সবাই কিন্তু ওখানে যে আবার সাস্টেন করতে পারে না। কিন্তু ফ্যাশন মডেল বিষয়টাই আলাদা, একদমই আলাদা। এটা হচ্ছে আমি স্টিল ফেড আপ যে আমি অনেককে বোঝাতে পারি না এখনো। হ্যাঁ হ্যাঁ, আমি পারি না, বিকজ কাজ করি আমরা, আমাদের এরা বুঝতে চায় না। এরা হয়তো বা আমরা যখন কোনো একটা ফ্যাশন ক্যাম্পেইন করি ক্লায়েন্টদের, তাদের রিকোয়ারমেন্ট প্রথমে থাকে অনেক হাই। হ্যাঁ, আমাদেরকে বিদেশি লেআউট দেখাবে, এরকম চাই, বা আমাদেরকে বলবে এরকম করেন, সেরকম করেন। কিন্তু যখন আমরা কাজ করতে গিয়ে, যখন আমরা আউটফিটগুলো দেখি, যে কাপড়গুলো, লিটারেলি আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই, যে আসলে মানে একই জিনিস দেখতেছি, একই কাপড়, একই সব কিছু। কারণ এটার আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটার রিজনটা কি, বললো যে এটা তাদের সাপ্লাই চেইনগুলো নাকি এক থাকে, ম্যাটেরিয়াল সেম, তো এই জন্য এটা থাকে, মানে ডাইভার্সিফাই নাই। আর এখানে কাজ মানে আমার কাছে ভালোই লাগে, লাইক তুই খুব কি বলে ওইটাকে, খুব কাজটাকে মডিফাই করিস। হ্যাঁ, আমি অলওয়েজ আমি একটা জিনিস করি, খেয়াল করে দেখবি, আমি ধর 2022-এ যেটা করলাম, আমি 2023-এ সেটা কখনোই করবো না, 2023-এ যেটা করলাম 2024-এ সেটা কখনোই করবো না। আমি ডাইভার্সিফাই করি, আমি অলওয়েজ চিন্তা করি যে নতুনত্ব কি দেওয়া যায়। কারণ হচ্ছে কি, আমরা যেহেতু একটা ওয়ার্ল্ড ফ্যাশন ট্রেন্ডের উপরে কাজ করি, সারা পৃথিবীতে যে ফ্যাশনটা ট্রেন্ডের উপরে চলে, তো আমাকে যেন অনেক স্টাডি করতে হয়, এবং স্টাডির থেকেও আমি যখন সামনাসামনি যেয়ে দেখি যাচ্ছে এটা এখন হচ্ছে ট্রেন্ড চলছে, আমি কিন্তু বছরে 2-3 বার যাই, বিদেশে যাই, যে আমি ওখানে ডিরেক্টলি ফ্যাশন উইকগুলোতে যাচ্ছি, বা আমি ওখানে শ্যুটও করি। কিন্তু আমি এখন কিন্তু অনেক বিদেশে শ্যুট করি। এটা করার রিজনটা হচ্ছে যে আমি কতটুকু পিছায় আছি, বা আমাদের দেশের মডেলদের সাথে যদি আমি ইন্টারন্যাশনাল মডেলদের কম্পেয়ার করি, ওরা কতটা। এটা তুই কিন্তু শুরু করছিস ক্লায়েন্টগুলোকে বলা, বাংলাদেশে ফার্স্টে আমি শুরু করেছি বাইরে শ্যুট করে, এবং ইন্টারন্যাশনাল মডেলদের বাংলাদেশে, তারপর ওরা অনেকে করছে। কিন্তু আমি বিষয়টা হচ্ছে যে এটা আমার করার আগে থেকে প্ল্যান ছিল, কারণ দেখ ফ্যাশনটা কিন্তু আমাদের দেশি কালচার না, ফ্যাশনটা তো ইউরোপিয়ান কালচার, রাইট?
আমরা যে ফ্যাশনটা নিয়ে আমরা কাজ করছি। তো ছোটবেলা থেকে যখন আমি দেখতাম যে ফ্যাশন টিভিতে মডেলগুলো ওয়াক করতো বা বাইরের ফটোশ্যুটগুলো দেখতাম, আমার খুব ইচ্ছা হতো যে আমি এরকম কবে করতে পারবো বা এরকম কখনো কোনো ইন্টারন্যাশনাল মডেলের সাথে কাজ করতে পারবো কিনা। হ্যাঁ, এটা কিন্তু আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল। যাই হোক, আল্লাহ সেটা আমাকে ম্যাচ করে দিয়েছে। তুই তো করছিস অনেক, তুই বিবি আপার সাথে কাজ করছিস পনে। এটা আমি অলওয়েজ আমার বিবি আপার মানে যে কথাটা বলি যে তুই তুললি, আমার কিন্তু ফার্স্ট ইন্টারন্যাশনাল কাজ কিন্তু ওনার হাত ধরে 2013 সালে বিবি রাসেলের সাথে কলম্বো ফ্যাশন উইকে ওনাকে অ্যাসিস্ট করা কিন্তু একটা মানে চারটা খানি কথা। কলম্বো ফ্যাশন উইকে যখন বিবি আপা আমাকে নিয়ে গেলেন বাংলাদেশ থেকে, এবং যখন উনি আমাকে কল দিলেন যে এরকম একটা কলম্বো ফ্যাশন উইকে 10 ইয়ার সেলিব্রেশন আছে আর বাংলাদেশ থেকে ওরা একটা ইয়াং ডিজাইনার চাচ্ছে, তুমি যেতে ইন্টারেস্টেড কি না। এটা আমি তখন শুনে আমি নিজেই মানে অবাক হয়ে গেছি যে আসলে কি আসলে আমাকে কথাটা বলতেছে কিনা। বরং যেন ওনার অফিসে আমাকে ডাকলো এবং বললো ডিটেলস যে এরকম এরকম তোমাকে 12টা কাপড় বানাতে হবে, ওরা 7 ডেজ তোমার সব হসপিটালিটি অ্যাকোমোডেশন ওরা স্পন্সর করবে এবং এরকম এরকম রেডি টু ওয়্যার হতে হবে। আমি তখনও মানে আমার লিটারালি আমি কাঁপতেছিলাম, তখন বিশ্বাস করতে আমি তখন আমার কোনো আইডিয়াই নেই যে ইন্টারন্যাশনালি কাজ কিভাবে করতে হয়। আমি বড় হয়েছি মানে আমার ইন্ডাস্ট্রিতে আমার ফ্রেন্ড যারা ইমিরা বল, আমি কিন্তু ইমির খুব ফ্যান ছিলাম। হ্যাঁ, আমার ক্যারিয়ারে মানে যখন আমি ইন্ডাস্ট্রিতে আসি যে মানে একটা মডেল মানে ইমিকে দেখলে তো মনে হতো একটা মডেল মানে একটা ইন্টারন্যাশনাল মডেল ওই সময়। হ্যাঁ, ওই সময় কি এখনো ইমি সো ওই বিষয়টা ওকে দেখলে মনে হতো কি যাচ্ছে মডেল মানে লাইক ট্রেসিমি যখন আমি কামব্যাকের পরে করলাম, মানে উনি যে কাপড়টা পরে এত মডেল, এত প্রমিনেন্ট মডেল এখন বাংলাদেশের, উনি জাস্ট স্টেজে উঠে জাস্ট যেভাবে ক্যারি করে জাস্ট ওই রাউন্ডটা একটা দিল ভাই, এই দোস্ত ওইটা কেউ পারবে না। বাই বর্ন ওর ভিতরে মডেলিং ব্যাপারটা আছে। তো তখন আমি ইমিকে যেটা দেখতাম সাথে ইমি এবং আমাদের যারা আরো যারা সিনিয়র মডেল ছিলেন, তো ওদেরকে দেখতাম এরাই মডেল, আমার কাছে মনে হতো এরাই ইন্ডাস্ট্রি। বাট যখন আমি এখানকার বাউন্ডারি বাংলাদেশের বাউন্ডারি পার করে আমি যখন কলম্বোতে গেলাম এবং আমার চোখের সামনে যখন ভোগের মডেলরা দাঁড়ানো, যারা ভোগ ইন্ডিয়ার মডেল বা ইন্ডিয়ান যারা সুপার মডেল ছিলেন, ডায়না রাপ্পা, মিতালি, নয়নিকা চ্যাটার্জি, অনেকগুলো ইন্টারন্যাশনাল মডেল ছিলেন। তো ওদেরকে যখন দেখলাম যে এক একটা মেয়ের হাইট 5 ফুট 11, মাথা খারাপ হয়ে গেছে না? হ্যাঁ, 5 ফুট 11। সবচেয়ে বড় ব্যাপার রিদি যে ওরা সব একই হাইটের, একই রকম ওদের মানে বডি স্ট্রাকচার, একই শোল্ডার, একই রকমের হাঁটে। কিন্তু দোস্ত এখন কিন্তু আমাদের দেশের মডেলরাও কিন্তু সেম একই স্ট্রাকচার, একই রকম হাঁটতেছে, কোনো জার্ক নাই। লাইক আমার কাছে কিন্তু ভালো লাগে এদেরকে, বিকজ ওই যে ওই ট্রেন্ডটা তারা ফলো করছে। যখন দেখলাম যে ওরা যখন স্টেজে ওয়াক করছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মডেল আসছে, কিন্তু সবার হাঁটা কিন্তু একই রকম, প্যাটার্ন কিন্তু একই রকম। তখন আমি বুঝলাম যে দিস ইজ কল গ্রামার, যে একটা ওয়াকের একটা গ্রামার লাগে, একটা ওয়াকের একটা প্যাটার্ন লাগে। হ্যাঁ, এবং একটা ফ্যাশন ফিগারের একটা স্ট্রাকচার লাগে। আমাদের এখানে কিন্তু অনেক বছর লেগে গেছে এটা বুঝতে, যে সামনে যে যেরকম জাগ দিয়ে দাঁড়ানো যাবে না। কিন্তু বাংলাদেশে কিন্তু আমাদের মানে আমরা যখন আসছি তার আগে থেকে কিন্তু তুপাপু কিন্তু অনেক মানে অনেক জানতো, এবং ওই সময় আমরা ওভাবে পাইনি তুপাপুকে। তো আমি খুব মানে আমি তো একটা শোতে পাইছি, কিন্তু সামহাও আমাদের এখানে অনেক বেশি পলিটিক্সের মধ্যে পড়তে হয় মডেলদের। তুপা আপুর যেটা ছিল যে লাইক খুব সিম্পল হাঁটা, এটা বিবি আপার একটা শো 60টা মডেল, যেহেতু আমি হাইট অনেক কম, আপু শোতে বিবি আপার শোতে আমি একটা শো পাইছি, মেবি তুই বাংলাদেশের ম্যাপে, হ্যাঁ বাংলাদেশের ম্যাপের একটা শোতে আমি ছিলাম। সো ওইখানেও দেখছি কোনো কিছু না, নরমালি হাঁটো। তারপরে ওই সাদা কালো একটা বড় ইভেন্ট ছিল, তুই ছিলি ওটাতে? হ্যাঁ, আমার দেখা মতে এটা বাংলাদেশের বেস্ট একটা শো ছিল। কি যে সুন্দর শাহরুখ আমিন টিঙ্কু ভাইয়ের যে কালেকশন ছিল, টিঙ্কু ভাই এমদাদ ভাই সবার কালেকশন ছিল, কিন্তু টিঙ্কু ভাইয়ের কালেকশন আর বিবি আপার কালেকশন, ও মাই গড, এন্ড আই এম সো প্রাউড যে আমি টিঙ্কু ভাইয়ের কিউতে আমি গ্ল্যাম বিবি আপার কাপড় তো ম্যাট ফিনিশ সুন্দর তো আছে, ওনার মতো স্টাইল অবশ্যই সুন্দর, এবং ডিফারেন্ট ভাবে আপা অলওয়েজ ফিউশন করে। যখন টিঙ্কু ভাইয়ের কাপড়গুলো স্টেজে মডেল আসলো, মানে বাংলাদেশের বেশ আছি আমি দেখতেছি, মানে এত সুন্দর ছিল, আমার এখনো মনে আছে। এবং মিউজিকের সাথে সাথে প্রতিটা মডেল কিভাবে দাঁড়াবে, কিভাবে টার্ন করবে, প্রতিটা মিউজিকের সাথে। ওখানে কিন্তু একটা মজার জিনিস হয়েছিল, আমি ফ্রন্টে দেখতেছিলাম, ওই যে যখন টুম্পাপু ঢুকলো কিউতে, স্টিল আই রিমেম্বার, টুম্পাপু একটা কলকা শাড়ি পরা ছিল, আঁচলে বড় বড় কলকা ছিল। তো উনি যখন হেড র্যাম্পে এসে টার্ন নিচ্ছিল, টুম্পাপুর হিলের সাথে শাড়িটা আটকে গেছে, লেস লাগানো ছিল। ওটা খুব সুন্দর করে, হ্যাঁ, তখন ও পিছনে রুহি না কে জানি মডেল ওয়েট করতেছে যে উনি গেলে আসবে। তো টুম্পাপু যাচ্ছে না, উনি দাঁড়ায় ঘুরতেছে, এই অ্যান্টি ক্লক টার্ন নিতেছে, কারণ উনি তো খোলা ট্রাই করতেছে, এটা অডিয়েন্স তো বুঝতেছে না।
তখন আমি ভালো করে দেখলাম এবং ওই মুহূর্তে চিন্তা করলাম যে ইটস কল স্টেজ ম্যানেজমেন্ট, যে একটা সিনিয়র মডেল কিভাবে স্টেজ ম্যানেজমেন্ট, এটা এখনকার মডেলের মধ্যে নাই না, এটা কিভাবে ম্যানেজ করতে হয়। টুম্পা আপু যে সুন্দর করে হাঁটলো, শাড়িটা এত সুন্দর করে ক্যারি করলো, ও মাই গড, এটা আসলে ওই সময় আমরা এখন টুম্পা আপুকে সবাই কিভাবে যায় আমি জানি না, কিন্তু আমরা দেখছি যে টুম্পা আপু কি সুন্দরভাবে স্টেজে ক্যারি করতে। টুম্পা আপুকে ইউটিলাইজ করার যে ব্যাপারটা, যে টুম্পা আপুকে যে সম্মানটা দেয়া, ওইটা একমাত্র আজরাপুই দেয়, কারণ আজরাপু জানে যে অ্যাকচুয়াল টুম্পা আপু কি। এক্স্যাক্টলি। আদার যারা হাহা হিহি করে টুম্পা আপুকে নিয়ে, তারা লাইক আসছে কয়দিন হলো। তো তোর দোষ মিডিয়াতে স্টার্টিংটা কিভাবে, মানে লাইক আমার মিডিয়াতে স্টার্ট হচ্ছে খুবই সিম্পল কথা, ফ্যাশনে। দেন আমার কাজিন, আমরা মিলে একটা দিলাম, একটা বুটিক দিয়েছিলাম, এটা হচ্ছে বাড়িধারা ডিওএসএস। তো ওখানে একটা ফেয়ার ছিল, ফেয়ারের থ্রুতে আমরা হচ্ছে স্টল নিলাম, দেখলাম যে খুব ভালো চললো স্টল, মানে খুব ভালো সেল টেল হলো, আমরা আবার 2-3টা স্টল নিলাম। নেওয়ার পরে সামহাও আমার একটা ফ্রেন্ড, স্টলে আমার একটা ফ্রেন্ডের সাথে, একজনের সাথে পরিচয় হলো, সে আমার ফ্রেন্ড হয়ে গেল। তো ওর সাথে, না সুজন না, এটা ছিল জোজো। ও সরি আমাকে তো সুজন ভাই তোর সাথে পরিচয় করে নাই, আমাকে জোজো পরিচয় করাইছে। সাথে যখন পরিচয় হলো, জোজোরা ফোন করে আমাকে বলছে, তখন আবার হচ্ছে কি টুপাপুর কাছে গ্রুমিং করতে ওরা। এন্ড জোজো কি সুন্দর ছিল। হ্যাঁ, টুপাপুর সাথে নিলয়, আমাদের অ্যাক্টর নিলয়, তানিম, ওরা গ্রুমিং করতো। নিলয়? হ্যাঁ, ও অ্যাক্টর নিলয় টুপাপুর কাছে গ্রুমিং করতো। ওরা তিনজন একই ব্যাচে ছিল। তো গ্রুম করতে করতে আমাদের ওই মলে যে শপটা ছিল অন্য বাড়িধারা, তো ওরা আসতো, আমার শপে আসতো, তো এসে গল্প টল্প করতাম, আমরা ইটে করতাম। তো আমার তো খুব কিউরিওসিটি, চাই মানে আমি এটাইতে চাচ্ছি, ফ্যাশনে আমি ইন্ডাস্ট্রি কাজ করবো, সেই করতে করতে ইন দ্যাট টাইম আমার যে ফ্রেন্ড সুজনের সাথে পরিচয় হলো। দেন আমরা গেলাম, ওর একটা ম্যাগাজিন ছিল গ্লিটার, তখন আমরা দেখলাম সাথে সুজন, আসলে সুজন ভাই অনেক, সুজন ভাই সুমন ভাই দুজনই খুব, তখন আমি এক্স্যাক্টলি যখন একটা রুল মানে এক জায়গা করার চেষ্টা করতো। তো একটা গেট টুগেদার করলো, ওখানে সবার সাথে ইন্ট্রোডিউস হলো, প্রায় গেট টুগেদার হতো এবং খুব মজা লাগতো। খুব মজার থেকে হয়তো কি আমাদের কমিউনিকেশন ভালো হতো, সব সিনিয়র সেলিব্রিটিস গুলো কিন্তু আসতো, সেলিব্রিটিরা আসতো, আমাদের কাজের একটা মানে ধারা খুব সুন্দর হতো। আর তখন কিন্তু সবাই উঠতি বয়, সবাই ইয়াং, মানে সবাই ইয়াং এবং সবাই ফ্রেশ। হ্যাঁ, সবাই ইমিরাও মানে 2-3 বছর হয়েছে ওরা আসছে, ইমি আজরা, তোর হচ্ছে নীলা টিলা, যারা ওই ব্যাচে ছিল, ওরাও কিন্তু ওয়াইজিটেল থেকেই কিন্তু আসছে, বেশি দিন হয়নি, 3-4 বছর ওরা তখন হয়তো আগে পিছে আসছে। তো তখন মিলে যখন একটা এভাবে স্টার্ট করলাম, করার পর আমার তো ক্রিয়েটিভিটিটা আগে থেকে ছিল, কাজ করতাম, মুড বোর্ড বানাতাম, এগুলো থেকে দেখে তখন যে ফ্যাশন ম্যাগাজিন ওর ছিল, তো বলে তাহলে তুই তো অনেক কিছু জানিস, তাহলে তুই আমার ফ্যাশন, তখন তো স্টাইলিং বিষয়টা বুঝতো না কেউ, কোরিওগ্রাফি বলতো, হ্যাঁ তুই তাহলে এই ম্যাগাজিনে কোরিওগ্রাফি কর। আচ্ছা, তখন যে শুট হতো, তো মনে আছে আমরা, হ্যাঁ এফোর্ট দিত, দৌড়াতো, এইট করতে সেই করতে। তারপর একটা মেকআপ আর্টিস্ট সাজু আপু, মনে আছে? তো সাজু আপুকে আমি, আমার মনে আছে সাজু আপুকে দেখা আমি বিভিন্ন ভোগে টোকের কাভার দেখাতাম, স্ক্র্যাপ বুক গুলো দেখাতাম, যে আপু এরকম মেকআপ করে দাও, চোখটা এরকম করে দাও, তুই এক্সপ্রেশনে দেখাতি যে এরকম দিতে হবে, হ্যাঁ এরকম এক্সপ্রেশন দিতে হবে। তো ওগুলো সবই আমি শিখছি, কিন্তু আমি কিন্তু পুরো সেলফ মেড, একদম সেলফ মেড। আমি কিন্তু ধর আমার যারা কালিগ গুলো আছে, মুকুল বল, ওরা কিন্তু সারকমি টিঙ্কু থেকে ওরা কিন্তু আসছে, হ্যাঁ ওখানে ছিল, এরকম আরো অনেকে আছে, তারা কোনো মেন্টর পেয়েছে, কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ সেলফ মেড, আমি কিন্তু আমার কোনো মেন্টর টেন্টার ছিল না। আমি তখন কি করেছি, আমি হচ্ছে অনেক দেখতাম, তোর কি বলে, ফ্যাশন টিভি দেখতাম, ফ্যাশন টিভি দেখে ওগুলো দেখে আমি হাঁটতাম, হ্যাঁ হাঁটতাম, আয়নাতে কপি করতাম, ওয়াক কপি করতাম। তারপর ওরা তো লম্বা লম্বা মডেল, হ্যাঁ ওদের হাত রাখার স্টাইল ছিল এরকম, আমি তো আমারটা এরকম হয় না কেন, হ্যাঁ আমি হাঁটতাম না, আমারটা জার করতো, হ্যাঁ। তো ওই যে হাঁটার একটা ভিতরে একটা ছিল না, আমি ওই ন্যাকটা থেকে আমি কিন্তু হাঁটাটা সব করতাম। ইন দ্যাট টাইম করার পরে আমার ফ্যাশন শো কোরিওগ্রাফি আমার ফার্স্ট যেটা স্টার্ট হলো, আমার একটা সার্কেলের ফ্রেন্ড, তো ওদের ইউনিভার্সিটিতে এরকম রিইউনিয়ন হবে, তো ওরা বলতেছে কি, ওরা শুনছে যে আমি এরকম মিডিয়াতে কাজে ঢুকছি, আমি ডিজাইনার এগুলো সেগুলো জানে, তো বলে আমাদের এরকম ইটিয়া হবে, তুমি স্টুডেন্টরা ফ্যাশন শো করবে, তুমি করে দিবা। আমি কি করবো, তুমি কোরিওগ্রাফি করবে। আমি তো কোরিওগ্রাফি পারি না, আমি তো করি নেই, আমি তো কেবল নতুন ঢুকছি। বলে কিনা তুমি পারবা, তুমি যদি এই লাইনে আছো, তোমার ফ্রেন্ড চাইলে পারবা, তো কি করতে হবে, ওদেরকে ট্রেনিং করাতে হবে। আর এক ভেজাল না, আমি নিজেই শিখতেছি, আমি নাকি ওদেরকে ট্রেনিং করাবো। তো যাই হোক, তারপর কনফিডেন্টলি গেলাম, যে ওদেরকে হাঁটামাটা শিখাইলাম, যতটুকু ভুলভাল পারি শিখাইলাম কিছু একটা। শেখানোর পরে 1 মাস রিহার্সাল করালাম, করে শোটা করলাম। শোটা করার পরে
দেখলাম খুব অ্যাপ্রিশিয়েট পেলাম, ওরা খুবই পছন্দ করছে, কারণ ওরা ইউনিভার্সিটির সব স্টুডেন্টদের তো ফ্যাশন বলতে ওরা, তারপরে চেষ্টা করছিলাম লুক টুক যাতে ডিফারেন্ট হয় ওই সময়। তো ওই সময় আমাদের সুমন ছিল, তখন তো টপ কোরিওগ্রাফার ছিল, তো ও বললো কি তাহলে তুই আমার সাথে কয়টা শো আমাকে অ্যাসিস্ট কর। তখন আমি ওর সাথে, হ্যাঁ তখন আমি ওর সাথে যে যে কাপড় শো এর কস্টিউম কিভাবে হবে, ওর একটা শো করেছিল, তোর মনে আছে কিনা বা তুই করেছিলি কিনা, অনেকগুলো মডেল ছিল আপন জুয়েলার্স এর, হ্যাঁ ছিলাম কালো শাড়ি, হ্যাঁ তো ওই সব শাড়িটাই বানালাম ও নিয়ে। সুমন ভাই মোস্ট অফ দা শোতেই আমি থাকতাম। হ্যাঁ 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 সুমন ভাই অস্ট্রেলিয়া চলে যাওয়ার পরে এক্স্যাক্ট স্ট্রাগলটা আমাদের অনেকেরই, মানে আমি আমারটাই জানি, আমার শুরু হলো বিকজ তখন আসলে কাজ শুধু সুমন ভাই আর লুনা আপুই করতো। হ্যাঁ সুমন ভাই চলে যাওয়ার পরে যেটা হয়েছে যে মোস্ট অফ দা কাজই লুনা আপুর কাছে চলে যেত। সো তখন লুনা আপু এই যে গ্রুপিং জোন যে বানানো যে এক্স্যাক্টলি যেটা হয় এখন, এটা উনিই করতো। গ্রুপ বানানো, গ্রুপের বাইরে যাওয়া যাবে না, ট্যালেন্টেড মানুষদেরকে স্পেস দেওয়া যাবে না, এই জিনিসটা লুনা আপুর কাছ থেকেই কিন্তু আসছে বেসিক্যালি। সো দেখ এটা করে তো লাভ হয়নি, কারণ লস হয়েছে উল্টা সবার। দেখ আজকে যে মডেলদের যে রেমুনেশন বিষয়টা, মানে সব দেশেরই কিন্তু কান্ট্রি স্ট্যান্ডার্ডের উপরে মডেলদের পেমেন্ট আপ এন্ড ডাউন করে, কিন্তু ওই আমল থেকে যে মডেলদের পেমেন্ট যেটা অ্যামাউন্টটা ফিক্সড হয়ে আছে ওটাই কিন্তু হয়ে গেছে, বরঞ্চ এখন এসে জুনিয়র মেয়েরা বা নতুন এই জেনারেশন মেয়েরা হয়তো পেমেন্ট বেশি পাচ্ছে, বাট যেটা আরো হওয়া উচিত ছিল। এবং আমরা এটা কিন্তু আমি ট্রাই করেছিলাম যে আচ্ছা ঠিক আছে মডেলদের পেমেন্ট বাজেটে দিয়েছি একটু বাড়ায় দেই, ক্লায়েন্টে বলে কি আপনি বাজেট এরকম দিয়েছেন কেন, অন্য কোরিওগ্রাফার তো এই সেম মডেল এই বাজেট, তখন তো মাঝখান থেকে কাজটা আমি হারাইলাম। হয়েছে আমার সাথে এরকম অনেক মডেলের যে দেখতে চাই, কারণ হয়েছে কি শুরু থেকে যারা এখন আমাদের যারা সিনিয়র তারাই তো এই জায়গাটা রুলসটা বানায় রাখছে যে মডেলদের বাজেট এটাই। তো যেমন একবার এনসিএল একটা ক্রিকেট টিমে ক্রিকেট ইভেন্ট, সো ওইখানে লাইক মডেলদেরকে ক্রিকেট প্লেয়ারদের সাথে লাইক এরকম পিছন যাইতে হবে, মানে ভলান্টিয়ার, ইটস কল্ড ভলান্টিয়ার, ইটস নট ফ্যাশন শো। শুধু যারা হচ্ছে প্ল্যাকার্ড হাতে নিয়ে থাকবে, যারা প্রমিনেন্ট মডেল লাইক ইমি আপু একটাতে ছিল, লিনা আপু, মারিয়া আপু তো ঝগড়া করে চলে আসলো, এবং মারিয়া আপু খুব ডিগনিটি ছিল যে ভাই আমি পিছনে দাঁড়াবো না, আমাকে সামনে দাঁড় করে। না ও মারিয়ার ওখানে যত মানুষ কন্ট্রোভার্সি করুক বা করুক, কিন্তু ওর কিছু কিছু জিনিস একদম পয়েন্ট, খুব পয়েন্ট টু পয়েন্ট, এবং সেটা কিন্তু আমরা তখন কখনো ইয়ে করেনি, ছিলাম সো বুঝতাম না এক্স্যাক্টলি কেন ঝগড়া করতেছে, কেন মারিয়া আপু কেন চলে যাচ্ছে। কিন্তু এখন এসে বুঝি যে হ্যাঁ এটা একটা ডিসরেসপেক্ট, যে ওনার সাথে যারা কাজ করে তাদেরকে তুমি সামনে দাঁড় করাচ্ছ, ওনাকে তুমি পিছনে লাইক এতগুলা মডেলের সাথে দাঁড় করে দিচ্ছ। সো তখন যখন পেমেন্ট আনতে যাব, ওইখানে যখন সাইন করতে গেলাম, তখন আমি মডেলদের লিস্টের পেমেন্টগুলো দেখলাম যে কে কাকে কত দিচ্ছে। আমাকে যে পেমেন্ট দিচ্ছে তার থেকে হয়তো একটু বাড়িয়ে একটা সিনিয়র মডেলকে দেওয়া হচ্ছে। তাহলে এটা তো লাইক এন্ড সুমন ভাই যখন ছিল এই জিনিসগুলো ফেস করতে। তুই কি জানিস আমি যখন ইন্ডিয়াতে কাজ করি, ইন্ডিয়াতে যে র‍্যাম্প মডেলগুলি ওরা কিন্তু অন্য প্রফেশনে যায় না, কেন জানিস? ওদের ইন্ডাস্ট্রিতে ওদের রেমুনেশন এতটা হাই থাকে, মানে ওদের ফ্যাশন সেক্টরেই, স্পেশালি রানওয়ে সেক্টরে ওরা কিন্তু রানওয়ে মডেল কিন্তু অন্য কোনোতে যায় না, ওরা কিন্তু ওই প্রফেশনটাই ওরা একদম ওদের এন্ড পর্যন্ত, ক্যারিয়ারের এন্ড পর্যন্ত কিন্তু ওরা করে যায়, কন্টিনিউ করে যায়। তুই জানিস তোর সাথে আসলে আমার এখনো শোস করা হয়নি, কিন্তু আমি তো আজরাপুর সাথেই আসলে আমি এটা খুব লাকি মনে করি, আমি যে কয়টা শোই করছি আসার পরে আমি আপুর সাথে কাজ করছি, যদি নাও করি আর ওরকম আমার কোনো খুব মানে কষ্ট থাকবে না, কারণ মোটামুটি আমি 2-1টা শো যাই করছি আজরাপুর সাথে। আজরাপুর সাথে কাজ করার জন্য মানুষ কিন্তু অনেক মডেল আছে করতে চায় কিন্তু করতে পারে না। পেমেন্ট কিন্তু উনি লাইক আপু এটা তুইও করিস মনে হয়, একদম এক্স্যাক্ট পেমেন্টটাই দিয়ে রাখিস, এবং একটা কিউ থাকে। এমনও হয়েছে যে আমি একটা শোতে গেছি, ওইখানে অনেক মডেল অ্যান্ড ডিজাইনাররা মডেল চুজ করতেছে, অ্যান্ড চুজ করাতে যেটা হচ্ছে যে লিয়ানার 4টা কিউ, আমার একটা কিউ, অ্যান্ড লাইক মডেলরা ও তুমি হাঁটতেছো না, লাইক তুমি কি হাঁটবা না, ও একটা কিউ, মানে লাইক এরকম একটা ব্যাপার। পরে যখন পেমেন্টটা আমাকে দেয়া হলো, দোস্ত লাইক সেম পেমেন্ট ও পাচ্ছে, সেম পেমেন্ট আমিও পাচ্ছি, আমি একটা কিউতে। সো এই জিনিসটা তুই বা আপু
কেন করবে না? বিকজ হচ্ছে কি এটা হচ্ছে এটা ডিজার্ভ করে মেইনটেইন, কারণ হচ্ছে কি তোমার একটা ডে নিচ্ছি, ইটস কল্ড ডে ওয়াইজ, কাপড় বেস তার পেমেন্ট হচ্ছে না, তুমি একটা ডে নিতেছি, তোমার এই টাইম থেকে শিফটিং, এই টাইম থেকে এই টাইম পর্যন্ত তোমার টাইমিং, তোমার একটা ডে আমি কিনে নিচ্ছি, তোমাকে তুমি সেটাই দিব, তুমি একটা কাপড় পরো 5টা কাপড় পরো বাট দিব। কিন্তু বিদেশে যেটা সিস্টেমটা আলাদা হয়, বাইরের দেশে যেটা শো যখন হয় ওরা কিউ ওয়াইজ চার্জ করে, মানে পার ডিজাইনার হিসাবে, মানে পার ডিজাইনার বলতে ধর একটা কিউতে একটা শোতে 5টা, আমরা যেটা বলি কিউ বলি, বা 5টা ডিজাইনার পার্টিসিপেট করছে, ওরা 5টা ডিজাইনারকে 5টা শো ধরে। ওকে, এবং এক একটা শোয়ের জন্য আলাদা আলাদা পেমেন্ট, ওরা এক পেমেন্ট দেওয়া 5টা করবে না, এটা ওদের দেশের রুলস। মানে ভালো মডেলরা, যারা টপ মডেলস বা সুপার মডেল, তো এটা হচ্ছে ওদের দেশের সিস্টেম। তো আমাদের দেশের সিস্টেমটা এখন যারা আমাদের দেশের ইন্ডাস্ট্রিটা মানে লিড দিচ্ছিল শুরু থেকে, তারাই তো সেটা বানায় রাখছে। এখন এটাকে কিভাবে চেঞ্জ হবে? এখন আমরা চেঞ্জ করতে করি। সুমন ভাই যখন ছিল, তখন তুই সুমন ভাইকে অ্যাসিস্ট করতি, মানে ভাইয়া যাওয়ার পরে একদম ইন্ডাস্ট্রিটা লাইক, এটা অনেকের কাছে খারাপ লাগবে শুনতে, টিঙ্কু ভাই তো লাইক উনি একটু অফ অন থাকতে, ওনার এটাই ওনার ভালো লাগে, ওনার পছন্দ। বাট নর্মালি সুমন ভাই যাওয়ার পরে একটা মানে স্ট্রাগল, আমি জানি অন্যদের কি করতে হয়েছে, বাট আমার খুব স্ট্রাগল করতে হতো যে শোজ এখন ভাগ হয়ে যাচ্ছে, তখন হচ্ছে তোরাও কাজ শুরু করতেছে, মুকুল তখন কাজ শুরু করতেছে, এন্ড লুনাপুর কাছে সব, তখন তো লুনাপুর যত সব শো, সুমন চলে যাওয়ার পরে তো লুনাপুর সব শো হচ্ছে, এন্ড একটা টাইমে তো আমার ফ্যাশন শো বন্ধই অফই হয়ে গেল, বিকজ শোজ নাই। মানে এটা আমি লজ্জা পাওয়ার কিছু নেই, আমি লাইক খুব, আমার কাছে মনে হতো 2011 সালের স্টোরি, আর লাইক আমি ওকে ফাইন, তাহলে মানে আমার এই পর্যন্তই জার্নি ছিল। আমি আমার শোর ফার্স্ট আমি বলি আমার এক্সপিরিয়েন্সটা, আমার ফার্স্ট বড় শো যেটা মানে আপনার ক্যারিয়ারের মানে স্টার্টিং এ, ইটস 2009, এটা ছিল তোর সিটিসেল টাইটেল স্পন্সর ছিল, পুরোপি ছিল পাওয়ার্ড বাই জুয়েলারি কোম্পানি। তো ওটা হচ্ছে একটা কোম্পানি ছিল গ্ল্যামার ওয়ার্ল্ড, ওরা এটা অ্যারেঞ্জ করেছিল, ওটার আমি আবার অফিশিয়াল ফ্যাক্ট ছিল 9 কি 10 তুই ছিলে, হ্যাঁ সরি আমার অনেকগুলা মডেল ছিল, 28টা মডেল ছিল, 28টা মডেল ছিল, লিসা থেকে শুরু করে লিনা থেকে শুরু করে নামিরা থেকে শুরু করে সব মডেল ছিল, এবং হ্যাঁ আজরাও ছিল। সো বিষয়টা হচ্ছে যে লাইক ওই শোটাতে মানে এত বড় শো ছিল, তো ওটা যখন আমি আমার জন্য অনেক বড় শো, আমার ফার্স্ট শো ওটা, হ্যাঁ এতগুলি মডেল, আর সবাই কিন্তু আমার যারা ছিল ম্যাক্সিমাম আমার সিনিয়র ছিল, হ্যাঁ। তো ওরা আমাকে যত সুন্দরভাবে কোঅপারেটিভ করছে শোতে, তো আমিও ছিলাম, হ্যাঁ আমি খুবই হ্যাপি ছিলাম, এবং শোটা করলাম সাকসেসফুলি, নামলো, অনেক নিউজ হলো, অনেক কভারেজ হলো, কারণ ওখানে একটা ডিজাইনার ছিল উত্তম ঘোষ, ওনার জামদানি করতেন, উনি জামদানি, হ্যাঁ। তো ওনার কাপড়ের জন্য অনেক নিউজ হয়েছিল ওই সময়। তো ওটা হওয়ার পরে তারপরে আমি হচ্ছে আরো 2-3টা শো পাইলাম ওটা রেফারেন্সে, এবং ওটা যখন করলাম তো তখনই এভাবে কিন্তু শোর স্টার্টটা করলাম। বাট তুই শো থেকে আমার কাছে মনে হয় তুই লাইক ফটোশুটের জন্য অনেক ফেমাস। হ্যাঁ শোর, আমি হচ্ছে কি আমি তোকে বলি শোর ব্যাপারটা কি হয়েছে, মানে মার্কেটে আমাদের কিন্তু এখানে কোরিওগ্রাফি ব্যাপারটা কিন্তু মহিলা কেন্দ্রিক, মেয়ে কেন্দ্রিক, মেয়ে লিডারশিপটা বেশি, আজরা লুনাপু বাইরা এরা বেশি কিন্তু শুরু থেকেই। তো ক্লায়েন্টসরা কিন্তু আই ডোন্ট নো যে তারা আমাদের মানে মেল কোরিওগ্রাফার একমাত্র সুমনই ছিল, হ্যাঁ। চলে যাওয়ার পরে কিন্তু মেল কোরিওগ্রাফার মানে প্রপার মেল কোরিওগ্রাফার বেসিক্যালি নাই। যেমন তুই এটাকে কিভাবে দেখবি, এখন একটু আগে আমি আমার আরেকজন গেস্ট ছিল, ওনাকে বলতেছিলাম যে লাইক এখন যেটা হয় যে লাইক তুইও অনেক সেলিব্রিটিদের কাপড় স্টিচ করে দিস বা ডিজাইন কিভাবে হেয়ারটা হবে, কিন্তু কখনো ওইটা শো করিস না যে না আমার শো করতে হবে, বা আমার তার পিছনে তার ড্রেসটা এভাবে হাতে নিয়ে আমি যাব। সেলিব্রিটি দেখ, আমার কথা হচ্ছে কি আমি একটা ফ্যাশন স্টাইলিস্ট বা ফ্যাশন ডিরেক্টর বা ফ্যাশন ডিজাইনার যেটাই বলি না কেন, আমি একটা সেলিব্রিটিকে দিয়ে আমি নিজে ব্র্যান্ডিংটা করব না, আমি আমার কাজ দিয়ে আমি ব্র্যান্ডিংটা করব। আমি একটা সেলিব্রিটিকে দিয়ে তবে নাম লাগাই, আমার ভিতরে কোনো ট্যালেন্ট নাই, জিরো ট্যালেন্ট, আমি একটা সেলিব্রিটিকে ধরে আমি পিছনে ঘুরে পিছনে দাঁড়ায় আছি, তার আমি ওড়না ঠিক করছি, তার আমি ইয়ে করছি। এবং কথা বলতে রিসেন্টলি না এর কথা বলতে আমি একটা কথা আমি তোকে বলবো, মানে আমার খুব মনে পড়ে গেল যে আমি একটা রিসেন্টলি একটা আমাদের বাংলাদেশের খুবই ক্লাসিক, যাকে আমি খুবই পছন্দ করি, নামটা বলতে যাচ্ছি না, খুব ক্লাসিক একজন নায়িকা, ওনার একটা ফটোশুটের আমার কথা চলছে, তো উনি কখনো শুট করতে চায় না,
করতে চায় না উনি সব। তো উনি আমাকে বললো যে মানে ওনার কাজিনের থ্রুতে আমার সাথে কথা হয়েছে, তো উনি বললো কি যে লাইক আসলে আমি তো এইগুলো আসলে জানি না, কিন্তু কিছু জিনিস দেখি যে অনেকে আমার ফ্রেন্ডকে বলছে যে এরকম অনেকে আছে যে নায়িকাদের ওই যে দেখাই দিচ্ছে ওড়না মানে ধরে দাঁড়ায়ছে, পোজ দেখাচ্ছে, ওগুলো আবার ভিডিও হচ্ছে, আমি এরকম হলে কিছু করবো না। তাহলে ওদের মেন্টালিটিটা কোথায় যে ঠেকছে? মানে একটা ফ্যাশন স্টাইলিস্টের যে কি কাজ বা একটা ফ্যাশন ডিরেক্টরের যে কি কাজ, সেটাই মানে তাদেরকে কিভাবে রং ভাবে প্রেজেন্ট করা হচ্ছে। এবং নতুন এখন আরেকটা আমি এখন তো আমি সারাদিন ফেসবুকে থাকি, বিকজ আমার কাছে ফেসবুকটা লাইক আমার কাজের একটা মানে প্ল্যাটফর্ম। অনেকে ফেসবুকে সবারই আসলে কাজের প্ল্যাটফর্মে। সো লাইক বার্থডে পার্টি করে সেলিব্রিটিদেরকে ডিজাইনাররা রেডি করে নিয়ে যাচ্ছে, ফ্যাশন কোরিওগ্রাফার যাদের। এখন আমি অ্যাকচুয়ালি কি বলি রিদি জানি যে এখন পুরো জিনিসটা হয়ে গেছে একটা সার্কেল ভাইরালের একটা ট্রেন্ড চলছে, ঠিক আছে, খুব বাজে ভাবে। ইটস লাইক কোনো প্রপার ওয়েতে না, খুব বাজে ওয়েতে তুমি যতটা নিজেকে ভাইরাল করতে পারবা তুমি ততই ভিউ কামাবা, তুমি ততই মানুষের কাছে। এরা হচ্ছে কি এটা যারা এগুলো করছে এরা একটা ইন্ডাস্ট্রি বানাইছে, ওরাই নিজেরা একটা ইন্ডাস্ট্রি বানাইছে, ঠিক আছে। কিন্তু একটা কথা মনে রাখবি যে যারা অ্যাকচুয়ালি প্রপার ক্লায়েন্টসরা যারা কোয়ালিটি বুঝে তারা কিন্তু প্রপার লোকজনকে তারা কিন্তু কল করবে, তারা কিন্তু তাদেরকে কখনোই কল করবে না। তাদের যারা আমরা ইন্ডাস্ট্রিতে দেখ আমি 19 বছর হয়ে গেল আমার ইন্ডাস্ট্রির এজ কাজ করছি, 19 বছর 20 বছরে পা রাখবো। সো 19 বছর ধরে কিন্তু একটা প্রফেশন নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে। আমি না কোনো সিনেমায় গিয়েছি, না আমি কোনো নাটকে গিয়েছি, না কোনো বিজ্ঞাপনে কাজ করেছি, কারণ আমি এই প্ল্যাটফর্মগুলোতে ঘোরাও লাগেনি। এই প্ল্যাটফর্ম, হ্যাঁ আমি সেলিব্রিটির সাথে কাজ করেছি বাংলাদেশের জয়া আপা, হ্যাঁ টপ লেভেলের যারা সেলিব্রিটি ওদের সাথে আমি কাজ করেছি, কিন্তু সেটা আমি আমার ওয়েতে কাজ করেছি, আমি আমার ডিগনিটির বাইরে যাইনি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে নাটক বল, সিনেমা বল, বিজ্ঞাপন বল, কারণ আমি যেগুলোতে কমফোর্টেবল ফিল করি নাই, আমি ট্রাই করেছি কিন্তু আমি কমফোর্টেবল ফিল করি না, আমি যাই নাই। আমি আমার ফ্যাশন নিয়ে আছি, স্টিল এখন ফ্যাশন নিয়েও কাজ করছি, ফিউচারে যদি কাজ মানে কাজ তো করবোই, যতদিন আল্লাহ বাঁচায় রাখবে ওই ফ্যাশন নিয়ে কাজ করবো, এটার বাইরে কিন্তু আমি যাবো না। আমার কিন্তু ফোকাসিংটা একটা জায়গায়, হ্যাঁ। তো এটাই এই জিনিসটা মানুষের না আজকালকার মানে বুঝতে পারে না। দুদিন ধর আসবে, দুদিন ফ্যাশন করবে, ফ্যাশন মডেল হবে বা এই ধরনের ডিজাইনার হতে আসে, কারণ আমাদের বাংলাদেশে সব কিছু হওয়া যায়। আমাদের বাংলাদেশে তোর এখানে কোনো এজেন্সি লাগবে না, কোনো সার্টিফাইড হওয়া লাগবে না, তোর কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট একটু ভাইরাল হবি, কালকে থেকে তুই হিট। মানে এটাই এখন ট্রেন্ড চলছে, ঠিক আছে। কিন্তু সবার তো চিন্তাধারাটা সেম না, কারণ এদেরকে বানাচ্ছে কারা, এদেরকে ভিউ করাচ্ছে কারা, এদেরকে কাজ করাচ্ছে কারা, এবং সে নিজে ফ্যাশন ডিরেক্টর হয়ে আরেকটা ভাইরাল যার কোনো অস্তিত্ব নাই, ইন্ডাস্ট্রি সম্পর্কে কোনো জানেও না, তাকে ধরে নিয়ে এসে তুমিও মডেল হয়ে যাও, দুটা পার্লারে যে মেকআপ করাচ্ছে, দুটা তোর হইতেছে ছবি তুলাচ্ছে, কি 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 মানে আমি না আসলে বলতে চাই না, ওগুলো বলতে গেলে আমার আসলে মুডি অফ হয়ে যাবে। মানে এগুলো কি করে, কি মানে কি মানে ফ্যাশন কিরকম একটা জোকার বানায় ফেলছে একটা, না মানে পুরো একটা জোকার। মানে এখন জানিস নিজেকে মাঝে মধ্যে এগুলো দেখার পর না মানে আমার যে প্রফেশন ফ্যাশনের রিলেটেড আমি এটা বলতে লজ্জা পাই মানুষকে। মানে যেমন আজকে আমার আজকে শুটিং এ মামুনের লায়লা আসার কথা। ও মাই গড। হ্যাঁ, সো সে হচ্ছে আসতে পারবে না বিকজ ট্রাভেল, লাইক মামুন জেলে ট্রাভেল চলছে, সে আসতে পারবে না। এবং আমাকে উনি বলতেছে যে ডেট চেঞ্জ করেন, মানে তুই বুঝতেছিস আসবে তাও না, না আসার জন্য না, সে ডেট চেঞ্জ করতে বলছে কজ সে বিজি। ও আচ্ছা, সে বিজি, সে অনেক আসলে সে পপুলার, মানে সে ভালো পপুলার হোক খারাপ হয়ে পপুলার হোক, সে পপুলার, সে বিজি আছে। কারা বানাইছে? এই আমাদের বাংলাদেশের লোকজনই বানাইছে, আবার এরাই গালি দিবে। আমার অবাক লাগে যে তোমরাই বানাইছো বা তোমরাই গালি দাও, তোমরাই ওর ভিডিও দেখো, তোমরাই ওকে লাইক দিতেছো, তোমরা ওকে লাভ রিঅ্যাক্ট দিতেছো, তোমরা ওকে কমেন্ট দিতেছো, আবার তোমরা গালি দাও। মানে কি একটা কনসেপ্ট। হ্যাঁ, তো এই আসলে মানে আমাকে অনেকে বলে অনেকে আমাকে নাম ধরে মানে আমাকে বলে আমার ইন্ডাস্ট্রি বাইরের লোকজন যে আপনাদের না এরকম ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেকে আছে খুব ভাইরাল দেখি, সেই আপনি তো সেটাই করেন, আপনি তাহলে ওভাবে টিভিতে ওভাবে করেন না কেন, আমাকে অ্যাডভাইস করে উল্টা, আমি কেন করি না, আমি রিল বানাই না কেন, আমি কেন এরকম করি না, নায়িকাদের নিয়ে কেন শুট করি না, মানে আমি কি আনসার দেব? তখন আমি না, আমার কাছে কোনো ল্যাঙ্গুয়েজ থাকে না। তুই অনেকেই চিনিস কিন্তু তাদের সাথে আড্ডাও দেস না। আমি তোকে বলি, আমি এখন আগে বয়স কম ছিল, ডে বাই ডে এজ হচ্ছে,
মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়। যখন অল্প ছিল তখন আমি কখনো দেখিনি, আমাদের সাথেই থাকতো। হ্যাঁ, আমি কখনো না ওইরকম মানে পাবলিকলি বা খুব বেশি আড্ডাবাজি পার্টিবাজি আমি এরকম ছিলাম না কখনোই। হ্যাঁ, আমি আমার সার্কেলের মধ্যে কমফোর্টেবল ছিলাম, সার্কেলের বাইরে ছিলাম না, যাদের সাথে আমি কমফোর্টেবল। কিন্তু ওই যে থাকে না যে জায়গায় জায়গায় পার্টি করো, জায়গায় জায়গায় মডেলদের নিয়ে বসো, আড্ডা বারো, ওই বড়, এটা আমি কখনোই ছিলাম না। ইভেন এখনো মডেলদের সাথে আমার কাজ হয়, কাজে দেখা হয়, সেটেই দেখা হয়, সেটের মধ্যেই ইয়ে হয়, কথা হয়, আর কারোর সাথে আমার কথা হয় না। হ্যাঁ, ইন্ডাস্ট্রি কথা হলে ইভেন আমার কলিগ যারা আছে বা আমার প্রফেশনাল স্টাইলিস্ট হাতে গোলা যারা আছে কাজ করে, তার মধ্যে আমার একজনই খুবই ভালো ফ্রেন্ড, যার সাথে আমার প্রতিদিনই কথা হয়, ফাইজাল তুষার। ওর সাথে আমার রেগুলার কথা হয়, কারণ ওকে আমি অনেক পছন্দ করি। মানে আমিও খুব পছন্দ করি, ওকে পছন্দ করি বিকজ আমাদের কিন্তু কাজ দিয়ে কথা হয় না। ও লাইক ওর মতন থাকে, ও আমাদের কিন্তু কাজ নিয়ে কথা হয় না। আমার সাথেও কাজ, এমন না যে তোর সাথে বা ফয়সালের সাথে কাজের, আমার সাথে তোদের রিলেশন কাজের, মানে তোর সাথে কিন্তু আমার অত কাজ মানে হয়ই না কাজ। তোর জোন আলাদা, আমার জোন আলাদা। ইভেন ফয়সালের সাথে যখন দেখা হয় অনেক হাই করি, দ্যাটস ইট। এটাই ওই দেখা যায় ওর সাথে ওইভাবে হয় যখন আমার মন খারাপ থাকে বা আমার কাছে আমি ওকে ফোন দেই, ও হাসে আমাকে, তো এটাই আমার কাছে মজা লাগে। তো কথা কিন্তু আমার সাথে ওর মধ্যে হয়। এছাড়া আমি লাইক আমার যারা কালিগ আছে ওদের সাথে আমার খুবই কালে ভদ্রে দেখা যদি হয় কোথাও, ওকে ঠিক আছে, হাই হ্যালো, শেষ, এর বেশি না। এখন তো আমি লাইক আমার নিজের কাজ নিয়ে আমি এখন এত বেশি বিজি, কারণ দেখ আমাদের তো মানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে 4টা সিজন থাকে। হ্যাঁ, 3 থেকে 4টা, প্রতিটা সিজনে আমরা গ্যাপ পাই, 1-1.5 মাস গ্যাপ পাই। তো ওই একটা সিজন যেতে যেতে ওইটার প্রিপারেশন শুরু করে দিতে হয়। যেমন এখন ঈদ গেল, ঈদের পর তোর চলে আসবে পূজা, তো পূজার জন্য আমি হাতে টাইম পাবো 1 মাস বা 1.5 মাস। তো পূজার আমার একটা প্রিপারেশন, পূজা যেতে যেতে আমার উইন্টার চলে আসবে, ব্রাইডাল এন্ড উইন্টারটা অনেক বড় মার্কেট বাংলাদেশের আমাদের কাজের জন্য। দেন ঈদ চলে আসবে, দেন টিল এপ্রিল পর্যন্ত কিন্তু আমাদের টানা সিজন চলবে। এর মধ্যে আমার শো আছে, এর মধ্যে আমার ইন্টারন্যাশনাল কিছু কাজ আছে। আমি রিসেন্টলি একটা ম্যাগাজিন লঞ্চ করেছি যেটার সাথে আমি ইনভলভ আছি, ম্যাগাজিনের অনেক কাজ চলছে। সো এগুলো নিয়ে আমি অনেক বিজি আছি, এসব নিয়ে এখন মেইনলি কাজ করতেছি, বুঝছিস? তো এই জন্য দেখা যায় কি যে আমি অন্য কে কি করলো না করলো এগুলো আমার মাথা ব্যথা কখনো ছিল না, এখনো নাই। আমি আমার নিজের কাজটা কিভাবে ভালো করব, কিভাবে আমার ক্লায়েন্টকে স্যাটিসফাইড করব, আমি ওটা নিয়েই বেশি কাজ করি। ব্যাপারটা বুঝতে পারছিস? এটাই, এই জিনিসটাই। আর যেগুলো দেখি বা যেগুলো দেখি, বাট ওগুলো দেখি শুধু একটা শো হচ্ছে যেখানে লাইক মডেলদেরকে দেখানোই হচ্ছে না। মডেলরা তাহলে কি জাস্ট লাইক আ শো, মানে জাস্ট একটা পিস, মানে শো পিস। এটাই তো আমি যে আজকে যে মডেল ছিল যে নিধি, ওকে আমি বলতেছিলাম যে দেখো তোমরা যে মানে এখনকার মডেলরা অনেক ভালো ভালো ছেলে মেয়েরা আসছে, কিন্তু অনেকে আমি যখন বাইরে যখন কাজ করি, প্রত্যেকটা মডেল কিন্তু এজেন্সির আন্ডারে কাজ করে, ওদের সবকিছু দেখাশোনা করে এজেন্সি। আজকে ধরো আমি একটা এজেন্সি খুললাম, 5টা মডেলকে বা 10টা মডেলকে আমি এজেন্সি ট্যাগ করলাম, 2 দিন পর তো তোমরাই সেই রুলসটা মেনটেন করবা না। হ্যাঁ, কারণ এজেন্সির যে রুলসটা আছে যে একটা ক্লায়েন্টস, তারা তোমাকে একটা ক্লায়েন্ট প্রোভাইড করলো, সেখান পেমেন্ট থেকে ওরা পেমেন্টটা একটা ইস্যু আছে, রাইট? 5% বা ওরা 10% ওরা অ্যামাউন্টের উপর কেটে রাখবে, কারণ তোমার সবকিছু মেইনটেনেন্স এজেন্সি করছে এবং তুমি সিকিউর, তোমার কোনো সেফ তুমি অনেক জায়গায়। কিছুদিন আগে একটা খুব মানে নাম করা একটা ব্র্যান্ড ফ্যান্সি, তাদের হলো হবে মডেলদেরকে দিয়ে ওই যে লাইক কি বলে ওইটাকে, যে মেকআপ করবে, মেকআপ আর্টিস্ট এসে বাইরে থেকে টিউটোরিয়াল হবে, তো মডেল লাগবে অনেকগুলা। সো মডেল লাগবে, পেমেন্ট কত? পেমেন্ট জাস্ট কনভেন্স দিবে। তো তখন আমি বললাম যে কনভেন্সে তো কোনো মডেল কাজ করবে না, কিছুটা অ্যামাউন্ট তাদেরকে দিতে হবে। সের মধ্যে একটা আমাদের খুব নোন একটা প্রমিনেন্ট মডেল, তাদের লাগবে। তো আমি বললাম যে 20K অ্যাটলিস্ট তাকে দিতে হবে, আদারওয়াইজ ও করবে না। কথা বলে টলে সেটা হচ্ছে 15 থেকে 12তে নামলো। সো জাস্ট একটা লুক দিবে, 12,000 টাকা, ইটস এনাফ ফর হার। সেও রাজি হলো, ওকে ফাইন, ঠিক আছে। বাদ সাধলো হলো আমাদেরই একজন সিনিয়র মডেল, ওখানে যে বললো ওকে কেন 12 দেওয়া লাগতেছে, আমি তোকে 5,000 টাকা এনে দিতে পারবো। মানে লাইক আমার তাইলে ওইখানে আর কি, আমার কিছু বলার থাকে না। এবং ওই মডেলটা আমাকে ফোন করে বলতেছে যে লাইক আপু আমি 5,000 টাকা আমার কথা বলতেছে, এন্ড ওই মেয়েটারও কিছু বলার নেই, বিকজ ওই মডেল, বিকজ আরেকটা সিনিয়র, তার সাথেও তার অনেকগুলো কাজ করতে হবে, অবশ্যই সে তার রিলেশন নষ্ট করবে না। আমাকে দেখো তুমি কি করতে পারো, যদি তোমার মনে হয় যে তুমি করতে পারো তাহলে করে ফেলো। আমরা মিডিয়ার মানুষরাই আমাদের ডিমান্ড হচ্ছে এই টাইপের মানুষের কাছে কমাই।
কমাই ফেলি। এটা কখনো উচিত না, কারণ দেখ এখন প্রত্যেকের একটা কোয়ালিটি মেনটেন করা উচিত, প্রত্যেকটা মডেল যারা ভালো কাজ করছে বা যারা ভালো আছে। এবং এখন কিন্তু মানে একটা জিনিসের তাকে ফোকাস যে মডেল কিন্তু ভালো মডেল কিন্তু লিমিটেড আমাদের ইন্ডাস্ট্রিতে, খুবই লিমিটেড। আর স্পেশালি ক্যাম্পেইন ফটোশুটের মডেল কিন্তু লিমিটেড। অনেক মডেল আছে, ফ্যাশন শোর জন্য তুই অনেক মডেল পাবি, কারণ ফ্যাশন শো তুই একটা হাঁটা মোটামুটি ভালো হলে একটা মোটামুটি চেহারার ছেলে বা মেয়েকে হাঁটাতে পারবি, প্রবলেম নাই। কিন্তু ক্যাম্পেইনে কিন্তু ফোকাস থাকে চেহারা, ফেস এবং পোজ এবং এক্সপ্রেশন। এই জন্য কিন্তু ক্যাম্পেইন মডেল কিন্তু খুবই কম। তো এর জন্য যারা ক্যাম্পেইন মডেলগুলো আছে ওরা দেখা যাচ্ছে কি যে ওরা নিজেদের ভাবে মেনটেনও করতেছে এবং আছে কিছু ভালো মেনটেন করছে, এবং ক্লায়েন্টটা কিন্তু ঘুরে ফিরে ওদেরকেই চাই। যেসব মডেল ধর ওদেরকে মনে হয় না যে একই ফেস সব ব্র্যান্ডে চলে আসে। এটা নিয়ে আমি অনেকের সাথে কথা বলেছি, এবং আমাদের অনেক মডেল যারা মানে আমাদের যারা টপ মডেল আমরা যাদেরকে বলি বাংলাদেশে এখন যেগুলো বর্তমানে, এরা যেটা করছে এরা এদের চাহিদার কারণে এরা সবার সাথে কাজ করতেছে। হ্যাঁ, বাট মানে আমি যে মডেলটাকে 12 এ দেখতেছি সেই মডেলটাকে আমি হচ্ছে সেলারে, এবং কিন্তু একই এক্সপ্রেশন একই পোজ এটাকে কিভাবে দেখিস? এটা নিয়ে আমি শুধু না, আমার ক্লায়েন্টরা অনেক ক্লায়েন্টরা এটা নিয়ে আমার সাথে আমাকে বলছে যে ভাইয়া মডেল এখন পাচ্ছি না, আমরা আসলে খুবই ফেড আপ, একই ফেস সব জায়গায় দেখতেছি, কারণ তাকে তো আমার প্রপার রেমুনারেশনটা দিতে হচ্ছে। এখানে মডেল তো অনেক অপশনস অনেক আছে। আমি তখন বলেছি যে আপনারা নতুন মডেল তৈরি করেন, আপনারা নতুনদেরকে ব্রেক দেন। তো বলে কি ভাই নতুনদেরকে ব্রেক দিব, কিন্তু আমরা তো রিস্ক নিতে চাই না, কারণ হয় কি একটা শুটে তো শুধুমাত্র একটা মডেল ইনভলভ থাকে না। হ্যাঁ, কারণ ফটোগ্রাফার থেকে একটা শুটের মানে আমি যে ধরনের যে শুটগুলো করি এগুলো আমার শুটের বাজেট স্টার্ট হয় 7-8 লাখ থেকে, তার উপরে হয়। ইটস লাইক এটা থেকে শুরু হয় 12 লাখ 10 লাখ ক্যাম্পেইন শুটের কথা বলছি। হ্যাঁ, তো এখন একটা যদি ধর ওই শুটে যদি একটা তো এরকম অ্যামেচার বা নতুন মডেল নিয়ে যদি কোনো কারণে তার এক্সপ্রেশন বা বডি ল্যাঙ্গুয়েজ ভালো হলো না, তখন সেটা কিন্তু পুরো শ্যুটটাই খারাপ। আর আরেকটা ব্যাপার হচ্ছে টিআরপির একটা বিষয় আছে, একটা নোন মডেলের কিন্তু টিআরপি তোকে সবাই চেনে পাবলিক, কারণ বিজনেস তো মডেল বা সেলিব্রিটির ফেসের উপরেই করা হয়, যে তাকে দিয়ে যখন সে প্রোডাক্টটা ব্র্যান্ডিং করা হচ্ছে সেটা দেখে তার ক্লায়েন্টগুলো বা কাস্টমার্সগুলোকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে আসতেছে, তো ওই একটা বিষয় থাকে। কিন্তু আমি যেটা বলতে চাই যে যারা আমাদের এখানে একটু মানে ফেমাস মডেলগুলো আছে বা টপ, ওদের উচিত ছিল বা করা উচিত যে ঠিক আছে তোমাদের রেমুনারেশনটা বাড়ায় নিয়ে তোমরা অল্প কাজ করো, সবার জন্য অ্যাভেলেবেল হইও না। দ্যাট মিনস তখন ক্লায়েন্ট কিন্তু বুঝবে যে ঠিক আছে এই মডেলটা সব জায়গায় অ্যাভেলেবেল না, দ্যাটস ওকে, আমি হাই পেমেন্ট দিয়ে নিতেছি। এটাই ক্লায়েন্টটা কমপ্লেন করে, এটাই যে আমরা টাকাও দিতেছি কিন্তু তাকে তো সব জায়গায় দেখতেছি, আমাদের তো কোনো বেনিফিট হচ্ছে না। যে আমি আর সবচেয়ে প্রবলেম কি ধর একই মার্কেটে ধর স্টোর তো সবারই আছে, যখন তুই যমুনাতে যাবি লাইন ধরে যে বিলবোর্ড গুলো, মানে আমি কি বলবো, আমি তাকে দেখি যে ধর একটা ভালো ব্র্যান্ডের বিলবোর্ড, তার সাথে একটা 12 তার পাশে আবার আরেকটা ট্যাকি ব্র্যান্ডের বিলবোর্ড, এরকম একই কিন্তু মডেল যাচ্ছে ঘুরে ঘুরে। তো আর এবং অনেক বাজে ভাবে, যেরকম রিসেন্টলি আমি আমাদের যে মডেল লিয়ানা, ওকে ও তো ধর সবই ভালো ক্যাম্পিং গুলোই কাজ করে, তো সামহাউ ও একটা যমুনারি এটা কিসের একটা জানি নতুন একটা কি ব্র্যান্ডের, না টপ 10 না, টপ 10 এর পাশে ওই যে হ্যাঁ বুঝছি, না নতুন একটা ব্র্যান্ডের, আমি বলি কি এটা ব্র্যান্ডে জানি, থাইল্যান্ডের ওয়েস্টওয়ার্ড শুট করছে, তুই বিশ্বাস করবি না, গাউন পরানো, এরকম সিন্ডারেলা গাউন পরানো। তো সেই শুট তো করছে ভালো কথা, করার পরে পাশে দেখি যে সব মডেলগুলো দেখলাম দাঁড়ানো, মানে ওগুলো আমি জীবনে মানে মডেলের ক্যাটাগরিতে আমি দেখি না। আসলে যখন একটা মডেল ক্যামেরার সামনে দাঁড়ায় সবাই মারিয়াপুর মতন এরকম আউটস্পোকেন বা আমি যেরকম বলে ফেলি যে যখনই কোনো শুট হয়, যখন মানে আমি বলি যে শুনেন ওই যে মডেলটা দেখতেছেন না, ও আমার বন্ধু হয়, ওর সাথে আমাকে দিয়েন, আদার কাউকে আমাকে না। ওখানে যেটা বলতেছি যে ও যেখানে মডেলটা ছিল ওর পাশে যারা দাঁড়ায় ছিল ওরা কোনো মডেলই না ওরা কোনো মডেলের মধ্যে পড়ে না। পরে আমি ফোন দিছি, বিলবোর্ডটাকে তো বড় করছে, আমি দেখ তুই তো ভালো ভালো ব্র্যান্ডের ক্যাম্পেইন করছিস, এই শুটটা কি তোর জন্য করা খুব ইম্পর্টেন্ট ছিল? ভাইয়া কোন শুট? আমাকে ভিডিও করে পাঠাইছি। বলে মানে এইটা তো আমি করি নাই, কি করছিস? কাট পিস্ট করে ছবি লাগাইছে। ও মাই গড, ও নাকি সলো শুট করছে, সলো শুট করার পর ওটা পিছনের কাট পিস করে এগুলো এডিট করে করে বসাইছে। আমরা কিন্তু জানি তোর ইমেজটা কোথায় যাচ্ছে, তখন খুব চেতাম। আমি এখনই ক্লায়েন্টকে ফোন দিয়ে এটাকে বল হ্যাঁ চেঞ্জ হয়নি, আমি জানি না পরে আমার বড় তাকে বলছি আমি তোর এটা প্রোটেক্ট করা উচিত, কারণ তুই যদি সিঙ্গেল করে থাকিস তোর ছবিটা এভাবে কেন দিবে, কারণ এটা দেখে তোর তো ভালো একটা ব্র্যান্ড নিবে না, তোকে বলবে যে আচ্ছা ওতে ধরনের কাজ করে। মানে লাইক তোর লাস্ট একটা শো, অনেক বড় একটা শো ছিল, হ্যাঁ শোটা খুবই ভালো হয়েছে, বাট আমার যেটা একটা অবজারভেশন ছিল সেটা হচ্ছে মডেল তোর কাছে মনে হয় না যে লাইক
অনেক মডেল থাকার কারণে অনেক নতুন মডেল তোর শোতে হাঁটছে, যারা লাইক একটা জিনিস আমার কাছে খুব লাগছে যে সবাই লাইক কাপড় ধরে হাঁটছে। আমি এটা বলতে চাই, হ্যাঁ এটা সবার চোখে লাগছে। হ্যাঁ এটা আমি বলতে চাই, আমি জানি না এটা আমার শুধু শোতে না, আমি অনেক শোতে দেখছি যে এটা কেন করে। আমাদের একটা প্রমিনেন্ট মডেলও সেম কাজ করে, হ্যাঁ এভাবে হেড সামনে এবং সামনে যে জাস্ট ফেলা যায়। শি ওয়াজ আ স্টপার, শি ইজ আ স্টপ ওই কিউর জন্য। আমি এটা জানি না যে এটা কেন মানে একটা কাপড় এটা মানে তুই নতুনদের কথা বাদ দে, নতুনদের কথা ভুলে যা, বুঝলাম ওরা যারা পুরান মডেল ওরা এত বছর ধরে রানওয়েতে হাঁটতেছে, একটা ভারী কাপড় কখনো কেউ হাত দিয়ে যে টাচ করতে হয় না। কারণ তুমি যখন ভারী কাপড় বা আমি যখন ইন্ডিয়ান মডেলদের দেখি যে ওরা যখন ভারী ভারী লেহেঙ্গাগুলি পরে 50 কেজি পা দিয়ে লাথি মারে, ওরা কিন্তু ওদের বডি ফ্লো ঠিক রাখে, জাস্ট পা দিয়ে লাথি মারে সামনে আগায়। এখানকার মেয়েরা দেখবি লেহেঙ্গাগুলি এভাবে ধরে, ইটস লুক অকওয়ার্ড, এবং এটা নিয়ে সবাই এভাবে ধরে ধরে যাচ্ছে। মানে আমার কথা হচ্ছে কি যে এটা শিখাতে হবে কেন? তুমি এটা মডেল, আমি তোমাকে গ্রুমিং করতে আসি নাই, তুমি একটা প্রফেশনাল মডেল, তোমার রেসপন্সিবিলিটি তুমি কিভাবে কাপড়টা ক্যারি করবা, রাইট? তুমি জানো, তোমাকে জানতে হবে। মানে ধরে নিয়ে হেড র‍্যাম্পে দাঁড়ায় তারপর পোজ দেয়, তারপর আবার হাঁটে। এটা নিয়ে আমি অনেক রাগ হইছি, আমি অনেক রাগ হইছি, শুধু মানে আমি কি বলবো, এটা আমি অনেক রাগ হইছি। এবং আমি বলছি নেক্সট যে আমার যখন তোমরা নেক্সট শো করবা, আমি যদি এরকম দেখি আবার কখনো তোমরা কাপড় এভাবে ধরে হাঁটতেছো, হ্যাঁ, তো আমি তো ওই তো তোর কাছে মনে হয় না যে লাইক এরকম বড় শো গুলাতে অডিশন দরকার হয়? যে লাইক অডিশন এর জন্য বিদেশে যেটা হয়, যখন লাকমে ফ্যাশন উইক হয় বা দিল্লি ফ্যাশন উইক হয়, ইন্ডিয়া লাইফস্টাইল উইক হয়, ওরা কি করে, ওদের তুই আমি জানি না, তোর কখনো যদি যাওয়ার সুযোগ হয় তখন তুই দেখতে পারবি যে ওরা যখন মডেল কল দেয়, ওরা কিন্তু অডিশন নিতে, হ্যাঁ ওরা যখন মডেল কল দেয় সারা মানে ইন্ডিয়া থেকে মডেল আসে। ইভেন বিবি রাসেলের শোতে আমি যতটুকু জানি আমার অডিশন হয়েছিল। হ্যাঁ অডিশন হয়। এটা অডিশনটার মিনিংটা কি? 60টা মানুষ থাকুক তারপর অডিশনটার মিনিংটা কি আমি বলি। অডিশনটা কেন বলে, মানে কেন হয় যে তুমি রিদি, তোমাকে আমি তোমার সাথে কাজ করতেছি ধরো 1 বছর পরে, তুমি 1 বছর ধরে আমি তোমার কি অবস্থা, তোমার ফিগার স্ট্রাকচার ঠিক আছে কিনা, তুমি কি আজও হাঁটতে পারতেছো কিনা, তুমি আজও আমার গার্মেন্টসটা ক্যারি করতে পারতেছো কিনা, এগুলো প্রপারলি দেখার জন্য কিন্তু অডিশন কল করা হয়। হ্যাঁ, কিন্তু এখানে লাইক অডিশন কিভাবে হয় আমি জানি না, কিন্তু বিদেশে কিন্তু এভাবে হয়। ওরা কিন্তু লাইক অডিশনটা এভাবে দেয়, প্রথম কথা ওরা হাইট মেজারমেন্ট করে, অ্যান্ড দেন ওরা ওয়াক, মানে একটা স্টেজ, অডিশনের সামনে স্টেজ বানানো থাকে, টেম্পোরারি স্টেজ, ওরা ওখানে হাঁটা আগে ক্লিয়ার করে, দেন আবার কাপড় পরায় হাঁটাই। কাপড় পরানো হাঁটার পর দেখতেছে কাপড় খুব ভালোভাবে ক্যারি করছে, তখন তাকে আলাদা করে সিলেক্ট করা হয়। ওকে, এটাই কিন্তু নিয়ম অডিশনের। কারণ যখন তুমি কাপড়টা তুমি ধরতেছো এভাবে ক্যারি করতেছো আনকমফোর্টেবল, তুমি তো পুরো কিউটাই নষ্ট করে দিতেছো। তো এগুলো নিয়ে কথা কে বলবে? এখানে তো এগুলো কেউ শিখতে চায় না। মানে শিখাবি, প্রথম কথা যে ওরা যে হাঁটার মধ্যে তো ভুল ভাল, সেটা আমি বাদ দিলাম। হ্যাঁ মানে সেটা মানে যার ইচ্ছা মতো ওরা হাঁটার মধ্যে কোনো রিদম নাই। যখন ওরা ওয়াক করে সামনে আসে, বুঝলাম এটা রিদমে আসলো, ওরা যখন আবার টার্ন ব্যাক করে, টার্ন ব্যাক চলে আবার বডি ছেড়ে দেয়। না জামার কথা বাদ দে, মনে কর ভারী জামা ছাড়া আমি নর্মাল ওয়েস্টার্ন কাপড় পরলো, ওরা যখন হেঁটে আসে সামনে, হেঁটে আসার পর যেটা পোজ নিল 5 সেকেন্ড, টার্ন নিল, টার্ন নেওয়ার পর তো ওই সেম রিদমে তো ওরা ব্যাক করবে, রাইট? ওরা রিদম বডি ছেড়ে দেয়, মানে সামনে থেকে গেছি। আই ডোন্ট নো এটা রিজন কি, বাট আমি তো আসলে ব্যাক স্টেজে অনেক বছর পর খাদিতে কাজ করলাম, তো তখন আমি অনেক কিছু শিখতে পারছি। যেমন কোরিওগ্রাফার যে ফ্যাশন ডিরেকশন যে দেয়, আজরাপুর শোতে যেটা আমি ফলো করি সেটা হলো অ্যাজ আ মডেল যখন হাঁটছি উনি সামনে দাঁড়া থাকে, সো ভুল হওয়ার কোনো চান্স নাই। আমি যখন লাইক আমার আই কন্টাক্টটা হচ্ছে মডেল, আমি আমারটা দিয়ে বলি, আমার আই কন্টাক্টটা ওনার দিকে থাকে, বিকজ আমি ওনার দিকে তাকে হাঁটতে থাকি। এই কারণে পারফরমেন্স ভালো হলে নেক্সট কাজে আমি অন আছি, আদারওয়াইজ আমি এখানে একটা মডেল, যেরকম আমার রিসেন্টলি আমার যে বড় শোটা হলো, ইন্ডিয়া থেকে 2জন বড় ডিজাইনার আসছিল, তো ওখানে একজন ডিজাইনার প্লাস কোরিওগ্রাফার ছিল আমার ফ্রেন্ড, ও হি অলসো কোরিওগ্রাফার অলসো। তো ওকে আমি 2টা কিউ দিয়েছি, আমার তো অনেকগুলো কিউ যেহেতু, তো ও 2টা কিউ জাস্ট করার জন্য। তো ও ডিরেকশন দিয়েছে হাঁটার জন্য। মডেলরা নর্মালি হিল, বলে হিল কোথায়, বলে কি শো এর সময় পরবো, শো এর সময় কেন পড়বা? এখনই তো তোমার তো হাঁটতে, বিকজ তুমি তো রিদমে ওয়াক করবা, হিল ছাড়া কেমন করে তুমি ওয়াক করবা? এবিবিসি যে শোটা হলো ওখানে হিল, মানে এমন অবস্থা হয়েছে এক একজনের আমাদের পা ছিলে যাচ্ছে, পা থেকে ব্লিডিং হচ্ছে, আলিশার নোক উঠে গেছে,
কিন্তু তারপর হিল পরে রিহার্সাল, হ্যাঁ হিল পরে রিহার্সাল করতে হয়। কারণ তুমি তো কারণ কি শো বিষয়টা কি, তুমি তো সেম জিনিসটাই আমাদের কিন্তু আমি ফাইনাল হবে দেখলাম যে কলকাতার কোরিওগ্রাফার হোক বা মডেল হোক, এদের থেকে আমাদের এখানে কোরিওগ্রাফাররা বা ফ্যাশন ডিরেক্টররা বা মডেলরা অনেক বেটার, হ্যাঁ 1000 টাইম অনেক বেটার। ওরা কিছু জানেই না, ওরা কিছু বলতে পারে না। ইভেন আমাদের যে এত বড় স্টেজ হয়, ক্লাস্টার কি তারা সেটাই বলতে পারে না। ওদের কাছে মনে হয় তোমরা এত বড় স্টেজে হাইটেছো কখনো, তোমরা কি দেখেছো? ক্যালকাটায় যেটা হচ্ছে, ক্যালকাটা যেগুলো ধর ভালো দুই একটা মডেল আছে খুব ভালো কম, ওরা বম্বে চলে যায় সবাই, মানে ওরা চান্স খুঁজে বম্বে দিল্লি চলে যায়, শিফট হয়ে যায়। কারণ ক্যালকাটাতে তেমন কিছু নাই। ক্যালকাটাতে লাইক মানে আমাদের যেরকম বাংলাদেশের চিটাগং একটা ইন্ডাস্ট্রি, ক্যালকাটাও সেম, খুব লিমিটেড কাজ হয় এবং খুব গসিপ হয়। ওদের ওখানে খুব গসিপ হয়, কাজের থেকে গসিপটা বেশি হয়। কিন্তু ওখানে না কিছু কিছু ট্যালেন্টেড লোক আছে, কিন্তু ওরা না ইউটিলাইজ করতে পারে না নিজেদেরকে, হ্যাঁ, এবং ওর প্ল্যাটফর্ম নাই ওদের। কারণ ওদের ওখানে বাজেট ইস্যু আছে, খুব প্রাইসলেস কাজ হয়, তো লেস প্রাইসে। তো বাট আমাদের যে ইন্ডাস্ট্রিতে যে আমাদের যে কাজটা মানে হচ্ছে, মানে আমাদের যে বাংলাদেশে এখন যে ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে, বিশ্বাস কর আমাদের যে ইন্ডিয়া বল বা আমাদের আশেপাশে কান্ট্রি থেকে বল, অনেক ভালো কাজ হচ্ছে এবং অনেক বাজেটে কাজ হচ্ছে, অনেক বাজেটে কাজ হচ্ছে। যেমন বাংলাদেশ ফ্যাশন উইক যখন করলাম তখন এরকম কোরিওগ্রাফার ইন্ডিয়া থেকে আসবে, তো তার আগে আমাদেরকে অনেক লিংক দিছে যে এইভাবে হাঁটা দেখে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, হাঁটালো মানে অনেকক্ষণ হাঁটালো, মানে 1 ঘন্টার উপরে সবার হাঁটা দেখলাম। তারপরে লাইক কোরিওগ্রাফার জাস্ট মানে এরকম একটা তার ইস্যুস যে লাইক তোমরা কি বড় স্টেজ কিন্তু অনেক বড় হবে, স্টেজ কিন্তু এরকম হবে। তো আমরা হাসতেছিলাম যে লাইক উনি কি বলতেছেন, মানে উনি কি দেখছে অ্যাকচুয়ালি নাকি আমাদেরটা দেখে। এরপরে যখন আমি তার শোগুলো দেখলাম, কি জানি ছিল নামটা, খুব একটা গ্ল্যামার কি জানি একটা কলকাতা একটা ফ্যাশন শো হয়, হ্যাঁ, তো লাইক স্টেজ আমরা 2005 এ যেরকম থাকতো না, কার্পেট দিয়ে কস্টিউম দেওয়ার মধ্যে এরকম লম্বা এরকম স্টেজ, সো লাইক ওর থেকে অনেক মাছ বেটার, মডেলরা মাছ না। আমাদের যেগুলো বড় শো বাংলাদেশে হয়েছে, মানে আমাদের সময় প্যারিস কাম টু ঢাকা, তারপরে তোর হচ্ছে সাদা কালো ফ্যাশন ফর বাংলাদেশ বা আরং বাংলাদেশ ফ্যাশন উইক বিবেবাচা বললো, তারপরে তোর হচ্ছে ওই যে কি জানি বলে একটা শো যে হলো যে ঋতু কুমার আসলো, কেন আমরা যে ই করলাম লালবাগ কেল্লা, বিশাল লালবাগ কেল্লা, আহসান মঞ্জিলে চুটলিয়া পাজা করেছে, আহসান মঞ্জিলের শো, চুটলিয়া পাজা অনেক শো করেছে, আমি 40টার মতন শো করেছি এবং আমি ওনার কাছে অনেক কিছু শিখেছিও, কিভাবে ইভেন্ট ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে, অনেক মজার। উনি আসলে আমি ওনাকে অনেক পছন্দ করি, বিকজ উনি একটা এমন একটা মানে ইন্সপায়ার্ড, মানে ওনার থেকে উনি বকা দিত দেয়, সেটার পিছনে কিন্তু একটা রিজন থাকে, এটা আমি পরে বুঝছি, অনেক পরে বুঝছি। হ্যাঁ, উনি সবকিছু পারফেকশন চায়, পারফেকশন চায়। এবং আমি ওনার কাছ থেকে অনেক জিনিসপত্র শিখছি যে কিভাবে সিম্পল জিনিসকে ডাইভার্সিফাই করে মডার্ন করা যায়। তারপরে হয়তো বা মানে টুটলিয়াপার যে একটা এনার্জি, যে উনি একটা মহিলা মানুষ এত বড় বড় নিয়ে ইভেন্ট নামাইতো, উনি কিন্তু বাংলাদেশে নিয়ে কিন্তু একটা পায়োনিয়ার একটা আর্টিস্ট, যে উনি ফার্স্ট, উনি একমাত্র আহসান মঞ্জিলে শো করতে পেরেছে, আর কিন্তু এখন কেউ করতে পারে নাই। লালবাগ কেল্লা উনি শো করেছে, আর কিন্তু কেউ করতে পারেনি। দ্যাট মিন্স কিন্তু ওনার ভিতরে ওই পাওয়ারটা ছিল, বা ওইটাই লালবাগ কেল্লা শেষ শো ছিল 2008 সালে। এরপর আর কেউ কিন্তু করতে পারমিশনও দেয়নি। এটা অন অফ দা, মানে ওই টাইমে ওয়ান অফ দ্য বেস্ট ছিল। তারপরে আবার যে যে আর্মি মিউজিয়ামে যে নিউ ইয়ার ফেস্টিভ্যাল করলো, এরপর কিন্তু আর দেয়নি, কোথাও এরকম কোনো ফ্যাশন ইভেন্ট করতে দেয়নি। তো এটা বিকজ ওনার ভিতরে অনেক ট্যালেন্টেড। বাট আগের মানুষগুলা না, আমার কেন যদি মনে হয় আমি ওনাদেরকে পাইছি, আমি অনেক ব্লেসড, মানে খুব ক্লাসি ছিল। ফারজানা শাকিল বল, হ্যাঁ, সেটা কানিজ আলমাস হোক, শাহরুখ আমিন, টিঙ্কু ভাই তো অনেক ক্রিয়েটিভ এখনো, কিন্তু ওইটা নাই। কিন্তু তুই দেখ ওই যে ক্রিয়েটিভ মানুষগুলো না এখন ক্রিয়েটিভিটি, মানে ভিতরের ক্রিয়েটিভিটি এখন সব ফেক, মানে তোর হচ্ছে কি, মানে খুব তাড়াতাড়ি স্টার হতে চায়। আমি ফারজানা শাকিল ওনাকে বলি অলওয়েজ যে আপনি যখন শুট করবেন আমাকে জাস্ট বলবেন, আমি ফ্রিতে করে দিব। তোর মনে আছে ফারিয়া আপা যেটা ম্যাগাজিন করেছিল বই লুক, ওনার যে সব রকমের লুক দিয়ে ওর 60s 40s সুজানাকে নিয়ে, ও মাই গড, ওগুলো একটা পিস, মাস্টারপিস। এখন পর্যন্ত কেউ করছে, কেউ করতে পারে না, এত সুন্দর ছিল। আর তারপরে হচ্ছে কি, তারপরে তুই রিনা লতিফ দেখ, রিনা লতিফের যে ওনার যে কালেকশন, ওনার কালেকশনের পাশে দাঁড়ানোর মতন মানে বাংলাদেশে আমার তো মনে হয় না কোনো
গতানুগতিক শুট করলো কিছুদিন আগে, একটা গতানুগতিক শুটই আমার কাছে মনে হলো যে মডেল নিয়ে সেটা আলাদা হিসাবে আমি কাপড়ের কথা বলতেছি। এবং আমাদের মেয়ে মডেলরা আমার কাছে মনে হয় অনেক বেশি লাইক মানে প্রোগ্রেসিভ। ছেলে মডেলগুলোকে আমার কাছে মনে হয় যে আমাদের সময় যারা ছিল, আসিফ খান হোক, সেটা লাইক আসিফ খানের পরের ব্যাচটা যারা লাইক সাজ্জাদা তো আর কিছুদিন পরে আসছে, এর মাঝখানে যেমন ফারহানদের যে ব্যাচটা তারাও ভালো ছিল। সাজ্জাদদের ব্যাচের থেকেও দুই একজন, সাজ্জাদ আছে, আজমি আছে, এরা লাইক ভালো। এরপরে রাব্বিদের ব্যাচটাও মোটামুটি অনেক ভালো ভালো। আর রাব্বিদের রূপমদের ব্যাচ থেকে অনেকেই লাইক অনেক কাজ করতেছে, রাজ অনেক কাজ করতেছে। বাট রিসেন্ট আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে নতুন যারা আসছে, নতুন জেনারেশনের ফিলার করা চিক, তোর কাছে কি মনে হয় যে ট্রেন্ড বানাইছে লাইক জেএনজি একটা গ্রুপ আসছে ইয়াং, চোখে কাজল দিবে একটু কেমন জানি মনে হয় থাকবে, লাইক আমার কাছে না মানে আমি এটা হচ্ছে লাইক এটা হয় কি এগুলো একটা ট্রেন্ড মানে বানাইছে, কিন্তু মানে ওটা বললাম না যে ওটা টিকবে না, সব সময় তো ট্রেন্ডটা থাকে। এখন দেখো ওই জেএনজি যে গ্রুপটা আসছে, ওরা যে একটা মানে ওই যে ফাঙ্কি একটা টিনেজ ব্যাপারটা, কিন্তু আমি কথা বলেছি যে ধর যে পাঞ্জাবি বা এথনিক আউটফিটটা কিন্তু আজিম রাজদের দিয়ে করবে, হ্যাঁ রাব্বিদের দিয়ে করবে, কারণ ওটা ওদেরকে দিয়ে করবে না, এটা ম্যানলি ব্যাপারটা আছে। হ্যাঁ, অর্থাৎ ওয়েস্টার্ন বা টিনেজ সব কনজিউমার্সটা তো বা বাংলাদেশে যে পরিমাণ ক্রাউড, তো সবাই তো ওদের ভিউয়ার্স না, যেমন একটা জেনারেশন হতে পারে। যখন করলাম এবিবিসি তখন এরকম একটা ছেলে এখনো অনেক কাজ করতেছে, এখন ব্র্যান্ডের কাজ করেও, গলায় একটা পার্লের মালা পরে ঘুরে বেড়াচ্ছে লিটারালি। আমি তোকে ডাক দিছি, আমি ডাক দিয়ে বলতেছি মানে আমি তো আসলে ওল্ড ব্যাচে, সো আমার ওই ওল্ড ব্যাচ ওই ম্যানলি লুকটাই আমার কাছে লাইক আমি ভাল লাগবে আমার। আমি বলছি শুনো তুমি মালাটা খুলো, তোমাকে ভাল লাগতেছে না, তুমি যদি কাজ করতে চাও তোমাকে আরো বেশি ম্যানলি, বাট এখনো অনেক কাজ করতেছে। এই টাইপের আরো অনেকগুলা ছেলে মডেল এখন এটা ট্রেন্ড চলছে, যতগুলো 8-10 জন ছেলে আছে যেরকম জেএনজি স্টাইল, এদেরকেই এখন সব মানে ইনস্টাগ্রাম, কারণ হচ্ছে ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রামে যে ব্র্যান্ডগুলো কাজ করে, তো ওদেরকে অনেকেই এটাকে লাইক করছে না, বিকজ অনেকে লাইক করে বা অনেকে লাইক করছে না। কিন্তু বললাম না যে প্রোডাক্ট বেস সব থিমে বা সবার সাথে তো সেটা যাবে না, মানে তোর ইয়ে হবে না। কিন্তু এটার একটা ট্রেন্ড চলতেছে ওয়ার্ল্ড ওয়াইজই, যে তোর যে মানে একটা ইয়াং টিনেজের যে একটা ইয়ে বলে স্টাইল চলতেছে, ওয়ার্ল্ড ওয়াইজই চলতেছে। কিন্তু কথা হচ্ছে কি যে আমাদের দেশের ফ্যাশনটা আসলে কতটুকু আমরা পৌঁছাতে পারছি, মনে হয় মোটামুটি ভালোই পৌঁছাইতেছে, মানে এমন না যে খুব একটা পিছায় আছি আমরা, বললাম না আগায় গেছি আমরা, অনেক জিনিসপত্র আগায় গেছি। কিন্তু হচ্ছে কি যে মানে প্রত্যেকটা জিনিসের একটা হ্যান্ড রাইটিং দরকার। আমরা কি করি, আমরা অন্যর জিনিসপত্র কপিটাই বেশি করি, হ্যাঁ, কিন্তু হ্যান্ড রাইটিংটা কিন্তু ক্রিয়েট করতে সবাই পারছি না। হ্যান্ড রাইটিংটা অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ডিজাইনার বল, প্রত্যেকটা মডেল বল, যেই প্রফেশনের বল, যেটা হ্যান্ড রাইটিংটা অনেক ইম্পর্টেন্ট। হ্যান্ড রাইটিংটা কিন্তু নাই। হ্যান্ড রাইটিং ছাড়া তুমি তোমার নিজেকে ব্র্যান্ডিং কখনোই করতে পারবে না, তুমি সাস্টেইন করতে পারবে না, তুমি একটা টাইম যাওয়ার পর তুমি হারায় যাবা, সেটাই হচ্ছে। কিন্তু একটা হুজুকে আসে, তারপর সেটা আবার গায়েব হয়ে যায়। আর এখন হচ্ছে ভাইরালের লায়লা মামুন যুগ, ভাইরালের যুগ। তো ভাইরাল আমরা কখনো হইতেও পারবো না, হইতে চাইও না। তানিশা মিম যুগ, এদেরকে আমি চিনিও না, সত্যি কথা। অনেকে বললাম দেখে চিনিও না, কি হ্যানতেন হাবিজাবি, লাইক এদের মাঝখানে ফ্যাশন ইন্ডাস্ট্রি, ফ্যাশন মডেলে হারায়। আমার ক্লায়েন্টস ডাটারা তো আসলে মানে আমার যারা ক্লায়েন্ট ডাটা বা আমি যাদের কাছে কাজ করি, তারা তো এসব এদেরকে নিয়ে কখনোই কাজ করবে না। সো আমি এদেরকে আমার চেনার, ইভেন তুই আমি ইনফ্লুয়েন্সারদেরকেও চিনি না। আমি অনেক এখন যেহেতু ইনফ্লুয়েন্সার ট্রেন্ড, আমি কিন্তু অনেক ইনফ্লুয়েন্সারকে চিনি না। আমাকে অনেক ডিজাইনার বলে ভাইয়া এরকম ইনফ্লুয়েন্সারদের শুট করা যায় না, কয়েকটা ইনফ্লুয়েন্সার ইয়ে দেন, লিঙ্ক দেন বা ছবি দেন। আমি চিনি না, কিন্তু দুই একজনকে হয়তো বা কাজ করতে করতে চিনছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি যে ইনফ্লুয়েন্সার যে একটা বড় একটা মার্কেট আছে এখন, আমি কিন্তু চিনি না। আমি মডেলদের সাথেই কাজ করি, মডেলদেরকেই চিনি। আর আমিও চাই তুই অলওয়েজ মডেলদের সাথেই কাজ কর, আরো অনেক বছর কাজ কর ইন্টারন্যাশনাল লেভেলে, যেন প্যারিসে তোকে আমি দেখতে পারি ইনশাআল্লাহ। অনেক ইচ্ছা তো আছে, সব সময় বড় এম নিয়েই থাকি, কিন্তু কতটুকু এটাকে সাকসেস করতে পারতেছি এটা হচ্ছে মেইন কথা। থ্যাংক ইউ সো মাচ দোস্ত, আজকে তুই আমার স্টুডিওতে ফেস কার্ডে আসছিস। আমরা অনেক গল্প করলাম অনেক বছর পরে, আসলে কারণ কাজেও একটা দুইটা কাজে বা বাইরে দেখা হলে এত কথা বলা যায় না, মানে সবাই আমরা আসলে যান্ত্রিক লাইফে থাকি, এক্স্যাক্টলি আমরা অনেক ব্যস্ত থাকি। সো থ্যাংক ইউ। আমারও খুব ভালো লাগলো ফেস কার্ডে এত সুন্দর একটা আড্ডাবাজি করতে। তো হোপফুলি আবার আমরা কোনটা আড্ডায় আবার দেখা হবে। সো এই পর্যন্ত তারা থাকি। হ্যাঁ,
সো আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। অনেক গল্প করলাম, সো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সো নেক্সট এপিসোডে আমি আবার চলে আসবো। তখন ভালো থাকুন, সেফ থাকুন এবং আমার ফেভারিট আমার শো ফেস কার্ডের সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।